কে যা ছোট লোক কোথাকার, তোকে আমার ঘরে ঢুকতে দিয়েছে কে? বেরিয়ে যাব কেন? আজ আমাদের বাসর রাত, আজ আমি এখানেই থাকবো। বাসর মাই ফুট, তোর মতো ছোট লোকের সাথে কিনা বাসর করব আমি? তুই ভাবলি কিভাবে এই কথা? ভাবা ভাবির কি আছে, বিয়ের পরে বাসর হবে এটা তো স্বাভাবিক। আর কারোর উপর দেখে ভিতরে যাচাই করতে নেই। উফ, একটাও কথা বলবি না তুই। আমি বুঝি না বাবা এই রাস্তার ছেলের সাথে আমার বিয়ে কেন দিল। আমার মান সম্মান সব শেষ করে দিল একেবারে। মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? আপনার কেন মনে হচ্ছে আমার সাথে বিয়ে হওয়ার কারণে আপনার মান সম্মান নষ্ট হবে? আপনার মুখ তো উজ্জ্বলও হতে পারে, তাই না? চুপ ছোট লোক কোথাকার, একদম বড় বড় কথা বলবি না, বেরিয়ে যা। আমি কোথাও যাব না। আর এটা আপনার বাড়ি বলেই আপনি আমাকে বের করে দিতে পারেন না। আপনি আপনার স্বামীর কথাটা মাথায় রাখবেন। অভ্রর কথাগুলো ঘরের বাতাসটা যেন ভারী করে দিল। নীলার চোখে মুহূর্তের জন্য বিস্ময় এসে থেমে গেলেও সেটা সঙ্গে সঙ্গেই অহংকারে ঢেকে গেল। বড়লোকের মেয়ের কাছে এই অবহেলিত ছেলেটার এমন দৃঢ় কণ্ঠ অচেনা। সে ভেবেছিল অভ্র ভয়ে কুঁকড়ে যাবে, মাথা নিচু করে ক্ষমা চাইবে, কিন্তু ছেলেটা দাঁড়িয়ে আছে অদ্ভুত এক শান্ত শক্তি নিয়ে। বাসর ঘরের আলো ঝলমল সাজের মাঝেও দুজনে মাঝে শুধু সংঘর্ষের আগুন জ্বলছে। স্বামী কথাটা মুখে আনিস না, তোর মুখে এই শব্দ অপমান লাগে। তুই জানিস আমি কার মেয়ে? তোদের মতো লোকেরা আমাদের নাম উচ্চারণ করার যোগ্য না। নীলার কণ্ঠে রাগ থাকলেও ভেতরে লুকানো আতঙ্ক। এই বিয়েটা তার কাছে সুখ না, বরং জোর করে গলায় পরানো শিকল। সে যতই অভ্রকে ছোট করে, আসলে সে নিজের ভাগ্যকেই গালি দিচ্ছে। আমি জানি আপনি কার মেয়ে, তাই তো চিৎকার করছি না। বড়লোকের মেয়ের সামনে গলা তুলে কথা বললে সম্মান নষ্ট হয়। অভ্রর কণ্ঠ শান্ত, কিন্তু কথাগুলো শক্ত। নীলার বুকের ভেতর কোথাও যেন একটা অজানা খচখচানি জেগে ওঠে। তুই ভাবিস না আমি এই বিয়েটা মেনে নেব? বাবা আমার জীবনটা শেষ করে দিয়েছে, রাস্তার ছেলের হাতে তুলে দিয়েছে আমাকে। কথাটা বলার সময় নীলার চোখে অপমানে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে কাঁদে না। বড়লোকের মেয়ে কাঁদে না, সে আগুন হয়ে ওঠে। আমি আপনার জীবন নষ্ট করতে আসিনি নীলা। ভাগ্য যেভাবে জুড়েছে আমি সেভাবেই আগলে রাখতে চাই। অবর চোখে তখন অবহেলার কষ্ট জমে থাকে, কিন্তু সে সেটা প্রকাশ করে না, কারণ আজ যদি সে ভেঙে পড়ে তবে সারা জীবন নীলার কাছে ছোট হয়ে থাকবে। তোর আবার সম্মান? তোদের মতো লোকের সম্মান থাকে নাকি? নীলার কথাটা যেন ছুরির মতো বিঁধে যায় অভ্রর বুকে। তবু সে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলায়। থাকে নীলা, পার্থক্য শুধু এই আপনার সম্মান টাকা দিয়ে কেনা, আর আমারটা ঘাম দিয়ে গড়া। হঠাৎ ঘরে নিস্তব্ধতা নেমে আসে। বাইরে বিয়ের বাজনা, ভেতরে দুজন মানুষের অহংকারের লড়াই। আলো ঝলমলে ঘরেও সম্পর্কের অন্ধকার ছায়া পড়ে। আজ বাসর হবে না, তুই ওই সোফায় থাকবি, আমার পাশে আসার অধিকার তোর নেই। কথাটা বলার সময় নীলার কণ্ঠ কাঁপে না, কিন্তু ভেতরে কোথাও অজানা দ্বন্দ্ব জমতে থাকে। অধিকার চাই না, জোর করে কিছু নিলে সেটা স্বামিত্ব হয় না। আমি শুধু দায়িত্বটা পালন করব। অভ্র ধীরে সোফার দিকে যায়, পেছনে ফিরে আর তাকায় না। তার চোখে অপমান আছে, কিন্তু ভেঙে পড়া নেই। আছে একরাশ প্রতিজ্ঞা। বড়লোকের মেয়ের সামনে অবহেলিত ছেলেটা আজ বুঝিয়ে দিল সে ছোট হলেও হার মানতে আসেনি। অভ্র সোফার দিকে চলে যেতে নীলা আর এক সেকেন্ডও শান্ত থাকতে পারে না। বুকের ভেতর জমে থাকা অপমান, রাগ আর হতাশা যেন আগুন হয়ে ফেটে পড়ে। বিয়ের লাল শাড়ি, গহনা, ফুল সবকিছু তার কাছে তখন বোঝা মনে হয়। সে ধপ করে বিছানায় বসে পড়ে, চোখে জল না নামলেও ভেতরে ঝড় বইছে। নীলা রাগে গজগজ করতে থাকে। তার কাছে এই বিয়ে মানেই শ্বাসরোধ। বড়লোকের মেয়ে হয়ে এমন এক অবহেলিত ছেলের সাথে বাঁধা পড়া, এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। বাবা আমার জীবনটা শেষ করে দিল, একেবারে শেষ। আমি কি অপরাধ করেছিলাম? কথা বলতে বলতে নীলা ফোনটা তুলে নেয়। আঙ্গুল কাঁপলেও নামটা সে ভুলে তার বয়ফ্রেন্ড, যে মানুষটার কাছে সে সবসময় নিজের মন খুলে বলেছে। কল যেতেই নীলার কণ্ঠ ভেঙে পড়ে। হ্যালো, তুমি জানো আজ আমার সাথে কি হয়েছে? বাবা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, একেবারে রাস্তার একটা ছেলের সাথে। আমি পারছি না, দম বন্ধ হয়ে আসছে। নীলাজান, তুমি চিন্তা করো না, আমি আছি। তোমার সাথে অন্যায় হতে দেব না। আমি সব ঠিক করে দেব, তুমি শুধু সাহস রাখো।
বয়ফ্রেন্ডের কথা শুনে নীলার চোখে এক ফোঁটা স্বস্তি আসে, কিন্তু সঙ্গে সঙ্গে সেই স্বস্তি আগুনের রূপ নেয়। আমি এই বিয়ে মানি না, আমি ওর সাথে থাকতে পারবো না। তুমি আমাকে এখান থেকে বের করো। নীলা কথা বলতেই থাকে, খেয়াল করে না যে অভ্র পেছনে দাঁড়িয়ে গেছে। অভ্রের চোখে তখন আর শান্তি নেই, আছে দগদগে আগুন। হঠাৎ করে অভ্র এগিয়ে এসে নীলার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। স্বামীর সামনে দাঁড়িয়ে বয়ফ্রেন্ডের সাথে কথা, এটা আমি মেনে নেব না। মনে রাখবেন নীলা, অপমান সহ্য করি, কিন্তু বিশ্বাসঘাতকতা না। ও পাশে কে শুনছেন জানি না, কিন্তু একটা কথা পরিষ্কার করে রাখুন, এই মেয়েটা এখন আমার স্ত্রী। মাঝখানে ঢোকার চেষ্টা করলে সেটা ভালো পরিণতি আনবে না। বলে ফোন কেটে দেয় অভ্র। এই দৃশ্য দেখে নীলার ভেতরে আগুন যেন দ্বিগুণ হয়ে ওঠে। সে বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ায়। সাহস কি করে হয় তোর? আমার ফোন ধরিস, আমার জীবনে নাক গলাস। তুই কে? আমি কে? আমি আপনার স্বামী, আর স্বামীর সামনে দাঁড়িয়ে অন্য পুরুষের সাথে কথা বলাটা অপমান। স্বামী? তুই কখনো স্বামী হতে পারবি না। তুই শুধু আমার জীবনের জোর করা শাস্তি। শাস্তি হলে আমি নীরবে সহ্য করব, কিন্তু অসম্মান হলে আমি চুপ থাকব না। তুই আমার স্বাধীনতা কাটতে পারবি না। আমি যাকে খুশি ফোন দেব। দিতে পারেন, কিন্তু স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমের কথা বললে সেটা আমি কখনো সহ্য করব না। ঘরে বাতাস ভারী হয়ে আসে। সাজানো বাসর ঘর যেন যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। নীলার অভ্র মুখোমুখি দাঁড়িয়ে থাকে একজন অহংকারে ভরা বড়লোকের মেয়ে, আরেকজন অবহেলিত হলো আত্মসম্মানের শক্ত স্বামী। নীলার বুকের ভেতর আগুন জ্বলছে। শুধু রাগ নয়, আছে অপমান, হতাশা আর একরাশ দ্বিধা। তার জন্য আজকের রাত কোনো সুখ নয়, বাসর রাত হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। সব সাজানো ফুল, ঝলমলে আলো, রেশমের শাড়ি, সবকিছু যেন এখন তার চোখে আগুন। অভ্র সামনে দাঁড়িয়ে আছে, শান্ত মুখ, চোখে দৃঢ়তা আর কিছুটা অপমান জমে আছে। এই ছেলেটা ছোট, কিন্তু সাহস আর আত্মসম্মান নিয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। নীলা মনে মনে ভেবে চুপ করে থাকতে চেয়েছিল, কিন্তু রাগে সে আর কোনো কিছুর জন্য অপেক্ষা করতে পারছিল না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমার সাথে কেউ এভাবে কথা বলে না। আমি যা চাই, যেভাবে চাই সেটা করব। তুই আমাকে কোনোভাবে শেখাতে পারবি না। কথাগুলো নীলার কণ্ঠে রাগ, অহংকার আর দম বন্ধ হওয়া শ্বাসের মিশ্রণ। সে ছোট ছেলেটাকে ছোট করবার চেষ্টা করছে, কিন্তু অভ্র থমকে যায় না। তার চোখে অপমান স্পষ্ট, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে আছে। সেই জন্যই আপনি বেয়াদব হয়েছেন নীলা। সবসময় যাকে খুশি অপমান করলে মানুষ ঠিক থাকে না। অভ্রর কথাটা নীলার বুকে ছুরির মতো গিয়ে ঢুকে। সে হঠাৎ চুপ হয়ে যায়। মুহূর্তের জন্য মনে হয় ছেলেটা ভয় পাচ্ছে, কিন্তু সে ভুল। অভ্রর চোখে এখন শুধু ধৈর্য আর নিয়ন্ত্রণ। কি বললি? সাহস কিভাবে পেলি আমাকে বেয়াদব বলার? নীলা এক পা এগিয়ে আসে, তার চোখে আগুন, ভাঙ্গা অহংকার আর রাগ। সে মনে মনে ভাবছে, কেন এমন অবহেলিত ছেলেকে আজ তার জীবনে নিতে হয়েছে। বুকের ভেতর অদ্ভুত টানা পড়েন। চুপ কর, একদম চুপ কর। আমার চোখের সামনে দাঁড়িয়ে তুই আমার জীবনে হস্তক্ষেপ করতে পারবি না। আমি যাকে চাই, যেভাবে চাই সেটা করব। নীলার কণ্ঠে বিদ্রুপ, অহংকার, রাগ সব মিলিয়ে যেন কণ্ঠস্বর ভেঙে যাচ্ছে, কিন্তু অভ্র থেমে যায় না। সে চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে, ভাঙ্গা বেলুনের মতো নয়, বরং অটল প্রাচীরের মতো। বড়লোকের মেয়ে হলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে সম্মান দিতে জানতে হয়। কথাটা নীলার বুকে আগুনের মতো লাগে। সে আরো রেগে যায়, হাত চেপে ফেলার মতো রাগ জমে, মাথা থেকে শ্বাস বের হতে চায় না, আর মন চিৎকার করছে, এই ছেলেটা কে? চুপ, একদম চুপ। তুই আমাকে শেখাবি না। আমি যা চাই তাই করব। নীলা রাগে কাঁপতে থাকে, তার চোখ লাল হয়ে যায়। লজ্জার অপমান একসাথে মিলেছে। সে মনে মনে ভাবছে, এই ছেলেটা কিভাবে এত সাহস পেল? বেশি বাড়াবাড়ি করলে নীলা, আমি আর চুপ করে থাকবো না। হঠাৎ অভ্র এগিয়ে আসে, তার চোখে আগুন নেই, আছে অধিকার আর সংযমের যুদ্ধ। নীলা তাকিয়ে থাকে, বুঝতে পারছে না ছেলেটা ভয়ে কি করছে, নাকি প্রমাণ দেখাচ্ছে। মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে যায়, শুধু দুজনের নিঃশ্বাস। অভ্র নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা একদম নিস্তব্ধ হয়ে গেছে। চুপ করানোর জন্য করেছি, বেশি বাড়াবাড়ি করলে বাসর করব বলে রাখলাম।
নীলার চোখে আগুন দ্বিগুণ হয়ে ওঠে। রাগ, অহংকার, অপমান সব মিলিয়ে সে লাফিয়ে ওঠে। রেগে অভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তুই কি করছিস, পাগল নাকি? অভ্র ধীরে পিছনে যায়। চোখে এখন আর শান্তি নেই, আছে অধিকার, সংযম আর নিজের জায়গা জিততে যাওয়ার দৃঢ় সংকল্প। রাগ করেন, অপমান করেন, কিন্তু ভুলে যাবেন না আজ থেকে আপনি আমার স্ত্রী। রাত যত গভীর হতে থাকে নীলার রাগ ততই ঠান্ডা হওয়ার বদলে আরো ভারী হয়ে জমতে থাকে। বাসর ঘরের আলো নিভে গেলেও তার চোখে ঘুম নামে না। ফুলের গন্ধ, রেশমি পর্দা, নরম বিছানা সবকিছুই তার কাছে বন্দিশালার মতো লাগে। অভ্র চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকে, একটা কথাও বলে না, কারণ সে বুঝে গেছে এই মুহূর্তে কথা বাড়ালে আগুন আরো ছড়াবে। নীলা শেষবারের মতো অভ্রর দিকে কটমট করে তাকায়। বুকের ভেতর অপমান আর জেদের পাহাড়। সকালে তোকে দেখে নেব, এখন আমার সামনে দাঁড়িয়ে থাকিস না। কথাটা ছুড়ে দিয়ে নীলার পাশ ফিরে বিছানায় শুয়ে পড়ে। অহংকারে চোখ বন্ধ করে নেয়, কিন্তু বুকের ভেতর ঘূর্ণিঝড় থামে না। অভ্র কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। এই ঘরে সেই অতিথি না হয়েও অতিথির মতো, নিজের বলতে কিচ্ছু নেই, বাড়ি না মানুষ না আশ্রয়। তাই বাধ্য হয়ে সে নীলাদের বাড়িতে থেকে যায়। ধীরে ধীরে সোফায় বসে পড়ে। চোখে অপমান, তবু মুখে ভাঙ্গন নেই। রাত কাটে ভারী নিঃশ্বাসে। আর ভোর হতেই নীলার ভেতরের আগুন আবার জ্বলে ওঠে। সকালবেলা পুরো বাড়িটা তখন ঘুমে ঢুলছে। হঠাৎ করে নীলার চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। এই বিয়ে আমি মানি না, তোমরা আমার জীবন নষ্ট করে দিলে। নীলা ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। চুল এলোমেলো, চোখে ঘুম নেই, মুখে শুধু রাগ আর অপমান। বাড়ির মানুষজন দৌড়ে আসে। কি হয়েছে মা, সকালে এমন চিৎকার করছিস কেন? কেন করছি জানো না? তোমরা আমাকে এই ছোট লোকের সাথে কেন বিয়ে দিলে, যার নিজের বলে কিছুই নেই, না বাড়ি আছে, না সম্মান, না অবস্থান। কতগুলো বলার সময় নীলার কণ্ঠ কেঁপে ওঠে, কিন্তু সে থামে না। তার আগে শরীর চলে যাচ্ছে। আমি বড় লোকের মেয়ে, আর তোমরা আমাকে এমন ছেলের হাতে তুলে দিলে যে নিজেই কারোর উপর ভর করে বেঁচে থাকে। অভ্র দূরে দাঁড়িয়ে সব শুনছিল। প্রতিটা শব্দ তার বুকে পাথরের মতো পড়ছে, তবু সে মুখ নিচু করে থাকে। নীলা, চুপ কর, যা বলছিস বুঝে বল। আমি চুপ করব না বাবা, তোমরা আবার জীবনটা শেষ করে দিলে। যে ছেলের নিচের একটা বাড়িও নেই তার সাথে আমার বিয়ে কেন? মানুষ কি বলবে, সমাজ কি বলবে? নীলার কণ্ঠে শুধু রাগ না, আছে ভেতরে ভয় আর অপমানের কান্না। সে মানুষের সামনে মুখ দেখাবে কিভাবে, সে চিন্তাই করছে। মা শান্ত হও, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। যতদিন এই ছেলেটা আমার সামনে থাকবে ততদিন আমি শান্ত থাকতে পারবো না। এই ছেলেটা আমার লেভেলের না। তোমরা আমার সাথে অন্যায় করেছো। মা বাবা নীলাকে শান্ত করতে এগিয়ে আসে, কিন্তু নীলা রাগ আরো বেড়ে যায়। আমাকে বোঝাতে এসো না, আমি বাধ্য হয়ে এই বিয়ে করেছি, ভালোবাসা দিয়ে না। ঘরে বাতাস ভারী হয়ে ওঠে। বিয়ের পরে সকাল হয়েও সেখানে কোনো সুখ নেই, শুধু অভিযোগ আর অবহেলার পাহাড়। অভ্র তখনও নীরব, কারণ সে জানে আজ যদি সে মুখ খোলে তবে আগুন আরও ছড়াবে। নীলার চিৎকারে পুরো বাড়িটা তখন অস্থির হয়ে উঠেছে। সকালবেলা নরম রোদ যেন সেই আগুনে পুড়ে যাচ্ছে। বিয়ের পরের প্রথম সকাল, অথচ ঘরে কোথাও নতুন সংসারের গন্ধ নেই। আছে শুধু অভিযোগ, অহংকার আর অবহেলার ভার। মা বাবা নীলাকে শান্ত করতে ব্যস্ত। কাজের মানুষগুলো দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে। আর সে ভিড়ের একপাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে অভ্র, যার নিজের বলে কেউ নেই, কোনো ঘর নেই। তবু আজ সে এই বড়লোক বাড়িতে জামাই হয়ে এসেছে। নীলার প্রতিটা কথা অভ্রের বুকে পাথরের মতো পড়ছিল। তবু সে মুখ নিচু করে নয়, মাথা সোজা করে দাঁড়িয়েছিল, কারণ সে জানে অবহেলা মানুষকে ভাঙে, কিন্তু ভেঙে গেলে আবার কেউ মূল্য দেয় না। হঠাৎ অভ্র ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে রাগ নেই, আছে চাপা কষ্ট আর অদ্ভুত এক দায়িত্ববোধ। সে সবার দিকে না তাকিয়ে শুধু নীলার দিকেই তাকায়। তাহলে চলুন, আপনি যেহেতু এই বাড়িতে আমাকে মানতে পারছেন না, আমি যেখানে আপনাকে রাখবো সেখানেই থাকতে পারবেন। কথাটা বলার সময় অভ্রর কণ্ঠ নরম, কিন্তু ভেতরে জমে থাকা অপমান স্পষ্ট। সে যেন নিজেকেই বোঝাচ্ছে সে বোঝা নয়, সে স্বামী। নীলার চোখ বড় হয়ে যায়। এক মুহূর্তে তার ঠোঁটে তার ছেলের হাসি ফুটে ওঠে। কখনো না, একদম কখনো আমি তোমাকে ভালোবাসি না যে তোমার সাথে ভালোবেসে গাছতলায় থাকবো। আমি বড়লোকের মেয়ে, ঝুপড়িতে থাকার স্বপ্ন আমার না। কথাগুলো ঘরে ছুঁড়ে মারে নীলা। বাতাস কেঁপে ওঠে। এই মেয়ের অহংকারে পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে ওঠে।
তাই একদম ইনোসেন্ট হওয়ার নাটক করবি না। তুই জানিস তুই কি করেছিস? আমার জীবনটা জোর করে বদলে দিয়েছিস। অভ্রর বুকটা হঠাৎ ভারী হয়ে যায়। নীলার কথা শুধু অপমান না, যেন তার অস্তিত্বকেই অস্বীকার করা। তবুও সে চোখ নামায় না। নাটক করছি না নীলা, আমি শুধু দায়িত্ব থেকে কথা বলছি। আপনার এই বাড়ি, এই বিলাসিতা সব আপনার, কিন্তু আপনি আমার স্ত্রী। আমি চাইলে আপনাকে রাজপ্রাসাদে রাখি, আর না চাইলে খোলা আকাশের নিচে। সেটা ভালোবাসা দিয়ে হবে, জোর করে না। কথাগুলোতে কোনো চ্যালেঞ্জ নেই, আছে আত্মসম্মানের সীমারেখা। নীলা হেসে ওঠে, সেই হাসিতে সুখ নেই, আছে অবজ্ঞা। রাজপ্রাসাদ তোর সাথে নাকি? নিজের একটা ঘর নেই, আবার স্বপ্ন দেখাস। তুই আমার স্বামী ঠিকই, কিন্তু আমার লেভেলের না, সেটা মনে রাখ। অভ্রর চোখে তখন হালকা জ্বালা ওঠে, কিন্তু সে গলা চড়িয়ে কথা বলে না। সে তার স্ত্রীকে অসম্মান করতে চায় না। লেভেল টাকা দিয়ে হয় না নীলা, লেভেল হয় মানুষ হয়ে। তুই যতই বড় কথা বলিস, আমি তোর জীবন মানতে পারবো না। নীলার কথা শেষ হতে ঘরের ভেতর যেন হঠাৎ করে ভারী নীরবতা নেমে আসে। সকালবেলার আলো জানালা দিয়ে ঢুকলেও সেই আলোতে কোনো উষ্ণতা নেই, আছে শুধু বিব্রত আর অস্বস্তির ছায়া। কাজের মানুষগুলো দূরে সরে যায়, কারণ তারা বুঝে গেছে এখন শুধু পরিবারের কথা হবে। অভ্র একপাশে দাঁড়িয়ে থাকে, চোখে অপমান লুকানো, কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। নীলার বাবার মুখ তখন শক্ত হয়ে যায়। এতদিন মেয়েকে আদর করে বড় করেছেন, কিন্তু আজ তার সেই চোখে সেই আদরের জায়গায় দায়িত্ব আর রাগ এসে দাঁড়ায়। তিনি ধীরে এগিয়ে এসে নীলার সামনে দাঁড়ান, গলা স্বর ভারী কিন্তু নিয়ন্ত্রিত। নীলা, আমি এই বেয়াদবি মানব না। অভ্র তোমার স্বামী, সমাজের সামনে, আল্লাহর সামনে, আইনের সামনে সে তোমার জীবন সঙ্গী। তাকে সম্মান দিতে শেখো। বাবার কথায় ঘরের বাতাস আবারও থমথমে হয়ে ওঠে। নীলা মুহূর্তের জন্য থামে, তারপর চোখে বিদ্রুপ নিয়ে তাকায়। কখনো না বাবা, কখনোই না। রাস্তার মানুষ হয়ে নীলার স্বামী হওয়ার যোগ্যতা তুমি দিতে পারো, কিন্তু সম্মান দিতে পারবো না। আমি যাকে ভালোবাসি না তাকে মাথায় তুলে রাখার নাটক আমি করব না। কথাগুলো যেন অভ্রর বুকে একের পর এক আঘাত করে, তবুও সে চোখ নামায় না। তার ভেতরে ঝড় বইছে, কিন্তু বাইরে সে পাহাড়ের মতো স্থির। মা আর থাকতে পারে না, তিনি এগিয়ে এসে নীলার হাত ধরেন, কণ্ঠে কান্না আর অনুনয় মেশানো। এমন কথা বলিস না, বিয়ে হয়ে গেছে, মানুষটা খারাপ না, ধীরে ধীরে বুঝতে চেষ্টা কর। নীলার হাত ঝাঁকিয়ে ছাড়িয়ে নেয়, রাগে তার শরীর কাঁপছে। সে কি খেলনা নাকি যাকে তাকে মেনে নিবে? বুঝতে চাই না মা, আমাকে জোর করে এই জীবনে ফেলেছো, এখন আমাকে উপদেশ দিচ্ছ? নীলার চোখে জল নেই, কিন্তু বুকের ভেতর জমে থাকা কষ্ট আগুন হয়ে বের হচ্ছে। নীলা, সংসার এমন হয় না মা, রাগ দিয়ে সংসার চলে না। আমার সংসার আমি চালাবো, আমাকে শেখাতে এসো না। নীলা, আজ থেকে তুমি শুধু আমার মেয়ে না, তুমি অভ্র স্ত্রী। সেটা ভুলে গেলে চলবে না কিন্তু। স্ত্রী? কাগজে হয়তো, মনে না। ঘরের ভেতর আবার থমথমে নীরবতা নামে। বিয়ের পরের সকালে যে ঘরে হাসি থাকার কথা, সেখানে এখন অহংকার আর অবহেলার দেওয়াল দাঁড়িয়ে গেছে। ড্রয়িং রুমের ভেতর তখন নিস্তব্ধতার উপর ভারী চাপা উত্তেজনা। ঝাড়বাতির আলো ঝলমল করছে, বড় বড় সোফা, পর্দা, দামি কার্পেট সব আছে, শুধু শান্তি নেই। নীলার একের পর এক কথা যেন ঘরের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরছে, আর সেই ধাক্কাগুলো সবচেয়ে বেশি গিয়ে লাগছে অভ্রর বুকে। তবু সে নীরব, মাথা নিচু করে না, কিন্তু কথা না বাড়িয়ে দাঁড়িয়ে আছে। নীলার বাবার সহ্য তখন শেষের দিকে। তিনি মেয়েকে যত আদর করে বড় করেছেন, আজ তার চোখে সেই আদরের জায়গায় দায়িত্ব আর কঠোরতা ভর করেছে। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে শক্ত কণ্ঠে কথা বলেন। নীলা, ভালো করে শোন। এই বাড়িতে থাকতে হলে অভ্রকে মেনেই থাকতে হবে। সে তোমার স্বামী, তাকে বাদ দিয়ে এখানে থাকার কোনো সুযোগ নেই তোমার। কথাগুলো ঘরের ভেতর ভারী হয়ে পড়ে। নীলা অবিশ্বাস নিয়ে বাবার দিকে তাকায়। কি বলছো তুমি? আমি কি এই ছেলের সাথে থেকেই বাঁচবো? না হলে অভ্রর সাথে চলে যাও। নিজের স্বামীর সাথে থাকা মেয়ের দায়িত্ব। কথাটা শুনে নীলার বুকের ভেতর যেন বিস্ফোরণ হয়। সে হেসে ওঠে, কিন্তু সে হাসিতে সুখ নেই, আছে অপমান আর বিদ্রুপ। কখনো না, আমি ওর সাথে যাব না। আমি রাস্তায় রাস্তায় ঘুরতে পারবো না। নীলার কণ্ঠে জেদ আর ক্ষোভ একসাথে ফেটে পড়ে। ঘরের মানুষজন থমকে যায়, মা ভয়ে এগিয়ে আসেন। মা, এমন কথা বলিস না, কোথায় যাবি? যাব না মা,
আমি এখানেই থাকবো, কিন্তু ওর সাথে না। তাহলে অভ্রকে মেনে নাও, না হলে এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। কথাটা নীলার কানে আগুনের মতো লাগে। সে মুহূর্তে নিজের রাগ আর অপমান সামলাতে পারে না। নীলা ঘুরে অভ্রর দিকে তাকায়, চোখে তখন আগুন, অপপাত আর ভাঙ্গা অহংকার। তুই আমার পরিবারের মাথা খেয়েছিস। তুই না থাকলে আজ এসব হতো না। তোকে আমি ছাড়বো না অব্র। তুই আমার জীবনটা জোর করে বদলে দিয়েছিস। কতগুলো ছুরি দিয়ে নীলা আর তাড়ায় না, তার বুক ধকধক করছে, চোখে আগুন আর অপমান জমে আছে। নীলা দ্রুত সিঁড়ির দিকে যায়, শাড়ির আঁচল টেনে নিয়ে একরাশ রাগ নিয়ে উপরে উঠে যায়। ড্রয়িং রুমে তখন শুধু নীরবতা পড়ে থাকে। ঝাড়বাতির নিচে দাঁড়িয়ে থাকে অভ্র, একজন স্বামী যাকে মেনে নেওয়া হচ্ছে না, অথচ ফেলে দিত পারা যাচ্ছে না। বাবার বুক ভারী হয়ে আসে, মা দীর্ঘশ্বাস ফেলেন, আর অভ্র মনে মনে বুঝে নেয় এই বাড়িতে তার যুদ্ধ আজ থেকে শুরু। নীলা রুমের দরজা দিয়ে ঢুকে, রাগার অপমানের চাপ তার চোখে, বুকের ভেতর ধুন্ধুমার। সে একা, কিন্তু একা নয়, তার মধ্যে দম বন্ধ করা রাগ আর হৃদয়ের ব্যথা একসাথে ঘূর্ণায়মান। রুমে ঢুকে শাড়ির আঁচল ফেল, যেন নিজের সমস্ত বিক্ষোভকে প্রকাশ করে। চোখে জল, ঠোঁটে বিদ্রুপ, মাথা টানা হেসা। অবশ্যই দৃশ্য দূর থেকে দেখছে, সে জানে নীলার রাগে ঝগড়াটে, কিন্তু এই মুহূর্তে দরকার ভয় নয়, ধৈর্যের। অভ্র হঠাৎ চুপচাপ রুমে ঢুকে যায়, দ্রুত দরজা আটকে দেয়। আমার পারমিশন ছাড়া ঢুকলি কেন? বউয়ের কাছে আসতে পারমিশন লাগে না? নীলা চোখ বড় করে তাকায়, বুকের ভেতর আগুনের ঢেউ। সে মুহূর্তে মনে করে এই ছেলেটা কিভাবে এত সাহস পেল। কি বলছিস? আমি তোকে মানি না। অভ্র ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে মিষ্টি হেসে, কিন্তু ভেতরে আছে শক্তি আর কল্পনার ছায়া। শাড়ি পরে রাগ দেখান। এভাবে থাকলে আমার অনেক কিছু করতে ইচ্ছে করবে। নীলা মুহূর্তের জন্য থেমে যায়, চোখে বিস্ময়, ঠোঁটে বিদ্রুপ, আর বুকের ভেতর রাগের আগুন জ্বলে ওঠে। তুই লুচ্চা। অভ্র হেসে ওঠে, হাসি শুধু ঠোঁটের কোণে নয়, চোখের ভেতরেও ফুটে। নীলা চোখ বড় করে তাকালো, রাগে আগুনে পুড়ে যাচ্ছে। সে গর্জন করে রাগ চেপে রাখতে পারছে না। অভ্র ধীরে এগিয়ে এলো, চোখে হালকা হাসি, মুখে শান্ত ভঙ্গি, ভেতরে সাহস। কিছুই করি নাই, তাতেই লুচ্চা বলছেন? তাহলে একটু করি। কথার সঙ্গে সঙ্গে সে নীলার ঠোঁটের উপর হাত রেখে ধীরে ধীরে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। নীলা চমকে উঠল, চোখে আগুন, বুক কাঁপছে। কুত্তা ছাড়। অভ্র হেসে ঠোঁটের উপর আরো জোরে কামড় দিয়ে ধরে কিস করতে লাগলো। নীলা তো আগুন। এত রাগ দেখালে আদর করতে মন চায়। কথা শোনার সঙ্গে সঙ্গে নীলার রাগ আরো বেড়ে গেল। সে ঠোঁটের কাছে হাত তুলে চুমু থামাতে চাইল, কিন্তু অভ্র থামল না। চোখে রাগ, বুকের ভেতর বিদ্রুপ, আর ঠোঁটে ঠোঁট, সব মিলিয়ে রুমে অদ্ভুত উত্তেজনা তৈরি হলো। নীলা চিৎকার করতে চাইল, কিন্তু মুখ কাঁপছে রাগে। তবে সেই চিৎকার অভ্র ঠোঁটের সঙ্গে মিলিত হয়ে রাগের মাঝেই এক অদ্ভুত উত্তেজনা তৈরি করে। নীলা চোখ বড় করে তাকালো, বুকের ভেতর আগুন জ্বলে, রাগের ঢেউ চেপে রাখা যাচ্ছে না। অভ্রের ঠোঁটের কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। কিস করলি? কোন সাহসে আমার ঠোঁটে চুমু দিলি? অধিকারে। তুই কি ভাবছিস আমি তোর খেলার পুতুল? আরে তাড়াতাড়ি শাড়ি পরুন তো। কন্ট্রোল হারিয়ে ফেললে আমাকে দোষ দিতে আসবেন না। তুই শুধু ছোট লোক না, তুই চরিত্রহীন। যা বলে খুশি ভাবেন ম্যাডাম। নীলা চোখ বড় করে তাকায়, রাগ আর অপমান মিশে ঠোঁটে কোণে কম্পন, বুকের ভেতর বিদ্রুপ আর আগুন জ্বলে। অভ্র ধীরে ধীরে নীলার কাছে কাছে আসে, কানে কাছে মুখ নিয়ে পড়ল। নীলা দেখছি রাগ করলে তো আরো আদর করতে মন চায়। শয়তান কোথাকার। রেগে আগুন হয়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল, দরজার পেছন থেকে বন্ধ করে দিল, আর ভিতরে প্রবেশ করলো যেন রাগের ঝড় ভেঙে যায়। সে দরজা কড়া করে ধরে রাখলো, বুকের ভেতর উত্তেজনা আর রাগ জমে আছে, পানি ছিটিয়ে নিচ্ছে, অথচ মনে হচ্ছে চোখের আগুনও শরীরে রাগ পানিকে ফোঁটা ফোঁটা ছাপিয়ে যাচ্ছে। অভ্র রুমে দাঁড়িয়ে ফোন হাতে কথা বলছে, কণ্ঠে কাজের গতি, চোখে ধ্যান, আর ভেতরে ঠোঁটের কোণে ছোট্ট হাসি। হ্যাঁ, সব ফাইল রেডি করো। অভ্রের গলায় কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু স্পষ্ট করে বলা শব্দগুলো মনে করিয়ে দেয় সে সবকিছুর উপর নিয়ন্ত্রণ রাখে। আর যখন তখন ফোন দিবে না, দরকার হলে মেসেজ দেবে। নীলা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, শাড়ি ঠিকঠাক পরেছে, কিন্তু চোখে রাগের আগুন তখনও জমে আছে। সে ধীরে ধীরে রুমে পা দিল, আর প্রতিটা ধাপ যেন ইগো আর বিদ্রুপের ছাপ ফেলছে। অভ্র তার পাশে দাঁড়িয়ে বলল,
সুন্দর লাগছে। তোর কাছে জানতে চাইছি। এত রাগ করার কি আছে? বউকেই তো বলেছি। নীলা রেগে গরম হয়ে গেল, বুকের ভেতর রাগ আর বিদ্রুপ চলে উঠল। সে পাত্তা দিল না ওর কথাই। দূরে থাকবি আমার থেকে। অভ্র চোখে হালকা হাসি ধরে, কোনো কথা না বাড়িয়ে শুধু তাকিয়ে থাকে। আর নীলা একটু পিছনে সরে দাঁড়ায়, বুক কেঁপে ওঠে, চোখ লাল। নীলা রাগ আর হতাশার মধ্যে বেলকুনিতে গেল। শ্বাস কিছুটা কমে গেছে, বুকের ভেতর উত্তেজনা ঢেউ। সে ফোন তুলে কল লাগালো বয়ফ্রেন্ডকে। জান, আমাকে এই সম্পর্ক থেকে মুক্ত করো। আমি সহ্য করতে পারছি না। তার কণ্ঠে হতাশা, চোখে আগুন আর ভেতরে ব্যথা। সে জানে এই মুহূর্তে সে শুধু বয়ফ্রেন্ডের কাছে ভরসা খুঁজছে, আর অভ্র চোখ থেকে দূরে থাকতে চায়। চিন্তা করো না জান, আমি সব ঠিক করে দিব। নীলার চোখে হালকা স্বস্তির ছাপ, কিন্তু রাগ কমেনি। সে ফোন ধরে দাঁড়িয়ে থাকে। হঠাৎ অভ্র পাশে এসে দাঁড়ালো, চোখে রাগ, ঠোঁটের কোণে হালকা হাসি। সে ফোন হাতে তুলে নিল। মানা করছি না, কথা বলতে পারবেন না? নীলা চমকে উঠল, চিৎকার করতে চাইল, কিন্তু অভ্রের চোখে থাকা অদ্ভুত দৃঢ়তা তাকে থামিয়ে দিল। 100 বার বলবো, তাতে কি? নীলা ফোনের দিকে তাকিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যে অভ্র তার পাশে এসে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তার মুখের উপর হাত রেখে নীলা ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়ে কিস করতে লাগলো। নীলা মুহূর্তের মধ্যে থমকে গেল, বুকের ভেতর আগুন, চোখে বিস্ময় আর ঠোঁটের উপর ঠোঁট, সব মিলে মাথা ফাঁকা হয়ে গেল। অভ্র ঠোঁট থেকে চোখ তুলে নীলার দিকে তাকালো। নীলা রেগে আগুন হয়ে কিছু বলতে নিবে, অভ্র আবার ঠোঁটে ঠোঁট কামড়ে ধরে কিস করতে লাগলো। নীলা আর কিছু বলতে পারল না। সূর্যের আলো ঘরে ঢুকেছে, কিন্তু রাগের চাপ এত গভীর যে ঘরের বাতাস ভারী লাগছে। অভ্র ব্রেকফাস্ট টেবিলে বসলো, চায়ের কাপ হাতে, শান্ত, ধীরে, কিন্তু চোখে সেই অদ্ভুত খেলা, নির্ভীক, দৃঢ়। নীলা চোখ বড় করে তাকালো, মুখে বিদ্রুপ আর রাগ, ঠোঁটের কপালে ভাঁজ। সে চুপ করে বসতে পারল না। ছোট লোকের সাথে আমি খাবো না। পরিবারের সবাই কিছুটা থমকে গেল। নীলার কণ্ঠে এমন জেদ আর অহংকার যেন গোটা ঘরেই বাজছে। বুক কেঁপে যাচ্ছে, চোখে আগুন। বাবার আগে গলায় গর্জে উঠে বলল, এক থাপ্পড় মারবো বেয়াদব। স্বামীকে অসম্মান করো? মানি না। কতবার বলবো? মানতে হবে নীলা, তোমার স্বামীকে সম্মান দিতে হবে। পারবো না। এসব ব্যবহার আর বাদ দাও, স্বামীকে সম্মান দাও। এভাবে চিৎকার আর বেয়াদবি করলে চলবে না। আমি দেখছি তুমি এখনো বেয়াদবি করছো, এটা চলবে না। অভ্রকে অসম্মান করার অধিকার নেই তো। নীলা কপালে ভাঁজ ফেলে চিৎকার করে উঠল, বুক কাঁপছে, চোখ লাল হয়ে গেছে। আমি মানি না, এইভাবে আমাকে বাধ্য করা যাবে না। নীলা, তুমি বড় হয়ে গেছো, এখনো ছোট নাই। স্বামীকে সম্মান দাও। না হলে এই বাড়িতে থাকতে হবে না। নীলা চিৎকার করতে করতে রেগে ফেটে রুমের দিকে ছুটল, দরজা চেপে বন্ধ করে দিল। পেছনে বাবা মা কিছু বলতে চাইলেন, অভ্র বলতে দিল না। স্বাধীন নীলা রুমেই বসে রইল, শাড়ি ঠিকঠাক, চোখ লাল, বুক কাঁপছে। কোনো রকম খাওয়া দাওয়া নেই, শুধু জানালার দিকে চেয়ে থাকে। অভ্র সকাল থেকে বাড়িতে নেই, কেউ জানে না কোথায় গেছে। নীলার আগে রুমে দরজা চাপিয়ে বসে আছে। মা ধীরে ধীরে রুমে ঢুকলেন, কণ্ঠে মৃদু নরম স্বর, কিন্তু চোখে সতর্কতা। নীলা, রাগ করতে হয় না। স্বামীর সাথে এমন করলে পাপ হয়। কোনো পাপ হবে না। তোমরা কিভাবে পারলে একটা ছোট লোকের সাথে আমার বিয়ে দিতে? মা কিছুক্ষণ ভাবে চুপ হয়ে রইলেন। নীলা চেয়ার থেকে উঠে জানালার পাশে দাঁড়িয়ে বলল, আমি কখনো এমন জীবন চাইনি। আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। তোমরা কি বুঝতে পারছো? দেখ নীলা, আমি চাইনি এমন হোক, কিন্তু যেটা হয়ে গেছে এখন রাগ আর অভিমান শুধু তোর ক্ষতি করবে। স্বামীর কাছে এতটা রাগ দেখালে তোমার নিজের কষ্ট বাড়বে। মানি না, আমি কখনো ওর মতো ছেলের কাছে মন দিতে পারবো না। এটা রাগের কথা না নীলা, বুঝে নাও। একটা পরিবার আছে, সম্পর্ক আছে। স্বামীকে অসম্মান করা ঠিক হবে না। তোমরা কি বুঝতে পারছো আমার জন্য কত কষ্ট হয়েছে? আমার মান সম্মান সব শেষ হয়ে গেছে। মা কিছুই বলতে পারলেন না। নীলা রেখে রুমে দরজা চেপে বন্ধ করে দিল। বাবা বাইরে থাকলেও ঘরের উত্তেজনা চোখে পড়ছে। দুপুরবেলা নীলা জানালার পাশে বসে আছে, চোখ লাল, বুক কাঁপছে। হঠাৎ মনে হলো অভ্র কোথায় গেল। সকালের পরে আর আসেনি। সে ধীরে ধীরে নিজেকে শান্ত করতে চেষ্টা করছে। হঠাৎ অভ্র রুমে ঢুকলো। নীলা, বাইরে আসুন, কিছু কথা বলার আছে। আমি তোর সাথে কোনো কথা বলবো না। আপনি রাগ করেন আমি জানি, কিন্তু কথা না বললেই সমস্যা বাড়ে। আমরা একে অপরকে বুঝতে হবে। আমি কোনো ছোট লোককে মানি না।
আমার জীবনে কখনো তোকে মানবো না। দেখুন, রাগ করার জন্যেও জায়গা আছে, কিন্তু আমি আপনার পাশে আছি। যতই রাগ করুন, আমি ছেড়ে যাব না। নীলা রেখে চিৎকার করলো, চোখে জল, বুক কেঁপে, কিন্তু এবারও চোখ ঘুরিয়ে তাকালো না। অব্র হাত বাড়িয়ে নীলার কাঁধে হালকা স্পর্শ করলো। নীলা রেখে আগুন হয়ে দাঁড়িয়ে আছে, চোখ লাল, ঠোঁট বেগে, বুকের ভেতর কেঁপে যাচ্ছে, শরীরও অবচেতনভাবে উত্তেজনায় ভরেছে। ছুবে না আমাকে। ঠিক আছে, শান্ত হন। আমার সাথে কথা বলতে এসো না, মাথা একদম ফাটিয়ে দেব। বরকে কেউ এসব বলে না, নীলা। মানি না, কতবার বলতে হবে? অভ্র আর পিছিয়ে থাকলো না, ধীরে ধীরে নীলাকে নিজের কাছে টেনে নিল, হাত দিয়ে তার গলায় মুখ ঢেকে রাখলো, ঠোঁটের সঙ্গে মিলে কিস করতে লাগলো। আদর পেলেই সব মানবে। নীলা প্রথমে চিৎকার করতে চাইল, কিন্তু অভ্রের কাছাকাছি হয়ে আদরের মধ্যে হারিয়ে গেল। চোখে আগুন এখনো আছে, কিন্তু বুকের ভেতর একটু কাঁপছে। মানা শুরু হচ্ছে। অভ্র ধীরে ঠোঁট সরিয়ে আবার কিস করলো। রাগ যতই করেন, আদরের পরে সব মানবে। নীলা হাত বাড়াতে চাইল, কিন্তু অভ্র ধীরে তাকে ধরে রাখলো। রাগার অভিমান মিশে এক অদ্ভুত উত্তেজনায় রুমে বাতাস ঘুরতে লাগলো। রুমে বাতাস ভারী, চোখ লাল, বুক কেঁপে ওঠে। নীলা রাগে উত্তেজিত। অভ্র ধীরে ধীরে তার সামনে এগোচ্ছে। সরে যাও অব্র। কোনো কথা না, শুধু আদর। পরে মুহূর্তে অভ্র নীলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। নীলা একটু কেঁপে উঠল, সে অভ্রকে সরাতে চাইল। বেশি বাড়াবাড়ি করলে খুন করব। আপনার রূপের আগুনে খুন হতে চাই। সে নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা চিৎকার করতে চাইল, কিন্তু সামলাতে পারছে না। অভ্র ধীরে ধীরে নীলার বুকের উপর হাত রাখলো, শাড়ি সরিয়ে আবার কিস করতে লাগলো। আদর পেলেই সব রাগ মানবে। বেয়াদব, সরো। না যান, শুধু আদর। রুমে দুজনেই এক ধরনের উত্তেজনা, রাগ, আদর আর প্রেমে হারিয়ে গেল। চোখে খেলা, ঠোঁটে স্পর্শ, হাতের হালকা স্পর্শ, সব মিলে রুম যেন এক অন্য জগতে পরিণত হলো। শেষ পর্যন্ত নীলা আর অভ্র একে অপরের মাঝে ডুবে গেল। নীলা রাগ আছে, কিন্তু শরীর আর সায় দিল না। দুজন ধীরে ধীরে ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল। বিকেলের আলো রুমে ঢুকেছে। নীলা একটু রাগে, একটু অভিমান নিয়ে বিছানায় বসে আছে, শরীর কেঁপে উঠছে, চোখ লাল। অভ্র তার পাশে ধীরে ধীরে বসে, ঠোঁটের কোণে হালকা হাসি, হাত একদম ধীরে নীলার হাতের উপর। সরো, আমি উঠবো। অভ্র ধীরে ধীরে নীলাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, গলায় ছোট ছোট ভালোবাসার পরশ দিতে দিতে বলল, না, পরে। মেজাজ গরম করো না। এত আদর করেছি, তাও মেজাজ গরম ঠান্ডা হবে কিভাবে? তুমি মুক্তি দিলে। সেটা কখনো হবে না ম্যাডাম। নীলা চিৎকার করতে চাইল, নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু অভ্র তাকে ধরে রাখলো। রাগার অভিমান মিশে এক অদ্ভুত উত্তেজনা ঘরে ভরে গেল। চোখে আগুন, বুক কেঁপে ওঠে। অভ্র ধীরে নীলার গালে ঠোঁট রাখলো। দেখছো না, রাগের মধ্যে আদর মিশে কতটা আপন হয়ে গেছো। কোনো আপন টপন না, ছাড়ো। না শোনা, পরে। এখন আদর হবে। অভ্র আবার নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। আবারও হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে। পরের দিন সকালে নীলা অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, চোখের নিচে হালকা ক্লান্তি, মুখে জমে থাকা অভিমান। শাড়ি ঠিক করে চুল গুছিয়ে নিজের মতো শক্ত করে মনটাকে বেঁধে বাইরে বের হয়। আছে অভ্রের সঙ্গে নয়, নিজের মতো করে একটু শ্বাস নিতে চাই। গাড়ি থেমে যাই শহরের একটা সুন্দর রেস্টুরেন্টের সামনে। ভেতরে ঢুকতে নীলার চোখ পড়ে তার বান্ধবীরা আগেই বসে আছে, হাসাহাসি করছিল তারা। কিন্তু নীলাকে দেখে সবার মুখের ভাব বদলে যায়। নীলা গিয়ে চুপচাপ চেয়ার টেনে বসে, গ্লাসে পানি ঢালতেই এক বান্ধবী তাকিয়ে বলে, কি রে, শুনেছি তোর বাবা নাকি তোকে একটা ছোট লোকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কথাটা কানে যেতে নীলার বুকের ভেতরটা কেঁপে ওঠে, চোখ লাল হয়ে আছে, ঠোঁট শক্ত করে ধরে। ছোট লোক বলিস না। তাহলে কি সত্যি তোকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে? নীলা গ্লাসটা টেবিলে নামিয়ে দেয়, শব্দটা যেন তার ভেতরে কষ্টের মতো ভারী শোনায়। আমার বাবা আমার জীবনটাই শেষ করে দিছে। বান্ধবীরা চুপ করে যায়। নীলার চোখে পানি জমে উঠলেও সে কাঁদে না, শুধু দৃষ্টি নিচু করে বসে থাকে। এক বান্ধবী ধীরে বলে, তুই তো কখনো এমন ছিলি না নীলা, এত ভেঙে পড়েছিস কেন? নীলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকায়। বাইরে মানুষজন হাঁটছে, গাড়ি চলছে, কিন্তু তার নিজের জীবন হঠাৎ থেমে গেছে। আমি অন্য জীবন চাইছিলাম,
নিজের মতো করে বাঁচতে চাইছিলাম, কিন্তু এখন আমাকে এমন একটা মানুষের সঙ্গে বেঁধে দিয়েছে যাকে আমি মানতেই পারছি না। বান্ধবীরা একে অন্যের মুখ চায়, কারো মুখে সহানুভূতি, কার চোখে কৌতূহল। একজন বলে, তাহলে তুই কি করবি এখন? আমি হার মানবো না, যেইভাবেই হোক এই বিয়ে থেকে আমি মুক্তি নিব। রেস্টুরেন্টের ভেতরে হালকা গান বাজছে, কিন্তু নীলার বুকের ভেতর শুধু ঝড়। বাইরে থেকে সে শান্ত দেখালো, ভেতর ভেতর সিদ্ধান্ত নিতে শুরু করেছে। এই জীবন সে সহজে মেনে নেবে না। নীলা বসে আছে রেস্টুরেন্টের উইন্ডোর পাশে। বাইরে হালকা হাওয়া, গাড়ির শব্দ, মানুষের হাঁটা, সবই যেন তার ভেতরে উত্তেজনা আর রাগকে আরো বাড়িয়ে দিচ্ছে। বান্ধবীরা চোখে চোখ রাখছে, কিন্তু কেউ সরাসরি কথা বলতে পারছে না। কি রে, কি করে তোর বাবা তোকে এমন ছোট লোকের সঙ্গে বিয়ে দিল? তুই কি মানতে পারছিস? নীলা চুপ করে বসে থাকে, চোখ লাল, ঠোঁটের কোণে জেদ, বুকের ভেতর উত্তেজনা গায়ে গায়ে লাগে। আমি মানছি না, আমার জীবনটা শেষ করে দিছে বাবা। কেন এমন করলো আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে কি তুই কিছু ভাবছিস এখন? কিছুই করতে পারছি না, কিন্তু মানবই না। আমি নিজের মতো করে বাঁচতে চাই। আমাকে জোর করে এমন জীবন দেওয়া হলো যেটা আমি চাইনি। বান্ধবীরা একে অপরের দিকে তাকিয়ে থাকে, কেউ কিছু বলতে পারছে না। নীলা গভীর শ্বাস নিয়ে জানালার বাইরে তাকায়। রাগ, অভিমান আর ব্যথা সব মিলিয়ে তার চোখে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর আমি আমার জীবনের নিয়ন্ত্রণ নিজেই নেব, কেউ আমার উপর জোর করতে পারবে না। নীলা রেস্টুরেন্টের ভিতরে বান্ধবীদের সঙ্গে আড্ডা দিচ্ছে, কিন্তু চোখ বারবার জানালার বাইরে যাচ্ছে। মনে মনে ভাবছে কিভাবে তার জীবন এক বাঁক নিল। হঠাৎ সে চোখ বড় করে তাকালো। রেস্টুরেন্টের বাইরে সড়কের ধারে অভ্র ধীরে ধীরে একটা বড় গাড়ির দিকে এগোচ্ছে। সাদা চকচকে গাড়ি। নীলা স্তম্ভিত হয়ে চুপ হয়ে যায়। এটা কি এত বড় গাড়ি তার, ওর মতো একটা ছেলের জন্য? বান্ধবীরা অবাক হয়ে তাকাচ্ছে। নীলা চুপচাপ জানালার কাছে চোখ রাখলো। নীলা নিজের ভেতরে ভেবে পড়ল, অব্র তো গরিব, তার কেউ নাই, তাহলে এত বড় গাড়ি কই থেকে এসেছে? কি জন্য সে গাড়িতে উঠেছে? মনে হচ্ছে সবই অদ্ভুত, অপ্রত্যাশিত। নীলা কিছুই বুঝতে পারল না। কারোর সঙ্গে চোখ মিলিয়ে তাকালো, কিন্তু বান্ধবীরা অযথা হাসাহাসি করছে। নীলা কোনো কথাই বলল না। তার মনে একটা অদ্ভুত উত্তেজনা, রাগ আর কৌতূহল একসাথে জেগে উঠল। মনে হচ্ছে সে যদি জানতো অব্রের এই গাড়ি আসলেই কি জন্য, সবকিছু তার চোখের সামনে পাল্টে যেত। নীলা হালকা নিঃশ্বাস ফেলে আবার আড্ডায় মন দেয়। বান্ধবীদের সঙ্গে হাসাহাসি, গল্প বলা, কিন্তু চোখ এখনো জানালার দিকে। তার মনে একটাই প্রশ্ন, এত বড় লোক, এত বড় গাড়ি কি করছে অভ্র? তোরা থাক, আমি আজকে আসি। বান্ধবীরা কিছু বলার চেষ্টা করলো, কিন্তু নীলা কোনো কথাই শুনল না। চোখে আগুন, হৃদয়ে কৌতূহল আর রাগ সব মিলিয়ে সে সরাসরি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লো। নিজের গাড়িতে বসে হঠাৎ লক্ষ্য করলো অভ্রের গাড়ি তার গাড়ির আগে চলছে। একটা বড় গাড়ি, সাদা চকচকে। নীলা মনে মনে বলল, ওটা কি সত্যি অব্র, নাকি আমি ভুল দেখলাম? রাস্তায় গাড়ি চলতে চলতে নিখুঁত দূরত্ব ধরে অভ্রকে ফলো করতে লাগলো। মনটা কাঁপছে, হাত কাঁপছে, চোখ যেন চোখের সামনে যা দেখছে তা বিশ্বাস করতে পারছে না। রাস্তার মোড়, ট্রাফিক, মানুষজন সব মিলিয়ে মনে হচ্ছে তার চোখ শুধু অভ্রকে খুঁজছে। অন্তরে অদ্ভুত উত্তেজনা, রাগ, কৌতূহল, অবাক হওয়া সব মিলিয়ে হৃদয় দ্রুত ধকধক করছে। নীলা গায়ে হাত দিয়ে কনসোল ধরেছে, মনে মনে বলছে, এটা কি সত্যি অব্র ছিল? কিন্তু ও দামি গাড়ি কই পাবে? মনটা সব সময় প্রশ্নে ভরে যাচ্ছে। অভ্র কোথায় যাচ্ছে, কি করছে, কেন এমন, সবই বুঝতে পারছে না। কিছু এক জিনিস নিশ্চিত, আজকের এই ঘটনা তার জন্য এক অদ্ভুত রহস্য, যা থেকে পুরোপুরি ছেড়ে দেবে না। নীলা আরো তাড়াহুড়ো করে গাড়ি চালাতে বলে। চোখে শুধু সামনে থাকা গাড়ি আর অভ্র। প্রতি মোড়, প্রতি ট্রাফিক লাইটে তার চোখ শুধু সেই গাড়িটিকেই খুঁজছে। হঠাৎ করে সামনে থাকা বড় সাদা গাড়িটা নীলার চোখের আড়াল হয়ে গেল। এক মুহূর্তে আগেও যেটাকে সে ফলো করছিল, পরের মুহূর্তে সেটা যেন বাতাসে মিলিয়ে গেল। চারিদিকে শুধু ভিড়, বাস, রিক্সা আর মানুষের কোলাহল। নীলার বুক ধকধক করে উঠল। সে সঙ্গে সঙ্গে ড্রাইভারের দিকে ঘুরে চিৎকার করে বলল, গাড়িটা কই গেল? এই তো সামনে ছিল। পাচ্ছি না ম্যাডাম, ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। নীলা সিটে হেলান দিয়ে গভীর নিঃশ্বাস ফেল। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরছে, চোখে জেদ, মুখ শক্ত। নীলা নিজের মনেই বলল, ওটা যদি সত্যি অব্র হয় তাহলে ওকে জবাব দিতেই হবে। এত দামি গাড়ি কই পেল, আর কোন সাহসে এমন গাড়িতে ওঠে?
তার বুকের ভেতর রাগের সঙ্গে কৌতূহল জেগে উঠল। অভ্রকে সে যতই অবহেলা করুক, আজকের এই ঘটনাটা তাকে নাড়া দিয়ে গেছে। আর কোনো পথ না পেয়ে নীলা বাড়ির দিকে রওনা দিল। গাড়ির কাছ দিয়ে বাইরের রাস্তা দেখতে দেখতে তার মাথার ভেতর শুধু একটাই দৃশ্য ঘুরছে, অভ্র আর সেই বড় গাড়ি। বাড়িতে ঢুকে নীলা থমকে গেল। ড্রয়িং রুমে অভ্র বসে আছে, শান্তভাবে মোবাইল দেখছে, যেন কোথাও যায়নি। নীলার চোখ বড় হয়ে গেল, বুক কেঁপে ওঠে। তুমি এতক্ষণ কই ছিলে? বাড়িতে আর কই থাকবো? নীলা কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তার চোখে অবিশ্বাস, রাগ আর রহস্য একসাথে। বাড়িতে? আমি তো বাইরে। বাইরে গিয়েছিলে বুঝি? তাহলে আমি কি ভুল দেখলাম, নাকি অব্র ইচ্ছে করে কিছু লুকাচ্ছে? রুমের ভেতর হঠাৎ অদ্ভুত নীরবতা নেমে এলো। নীলার বুকের ভেতর সন্দেহের আগুন জ্বলতে শুরু করলো। আজ থেকে অভ্র তার কাছে শুধু অবহেলিত ছেলে নয়, সে হয়ে উঠেছে এক রহস্যর নাম। নীলা সোজা গিয়ে মায়ের ঘরে দরজায় দাঁড়ালো। মাথার ভেতর তখনও রাস্তা সেই দৃশ্য ঘুরছে, বুকের ভেতর অদ্ভুত একটা অস্থিরতা, চোখে সন্দেহ। মা, অব্র আজ কই গেছিল? কই যাবে, সারাদিন তো বাড়িতেই ছিল। সকালে একটু বাইরে গেছিল ঠিকই, কিন্তু বেশিরভাগ সময় এই বাড়িতেই। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। মায়ের কথার সঙ্গে নিজের দেখা দৃশ্য মিলছে না। মাথার ভেতর যেন গোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। নীলা মনে মনে ভাবলো, তাহলে আমি এত ভুল দেখলাম, নাকি আমার চোখই আমাকে ধোকা দিল? আর কোনো কথা না বলে নীলা ধীরে ধীরে উপরের দিকে চলে গেল। সিঁড়ি ভাঙতে ভাঙতে তার বুকের ভেতর সন্দেহ আরো গভীর হতে লাগলো। অভ্রকে সে যতই অবহেলা করুক, আজকের এই ব্যাপারটা সে কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছে না। নিচের ড্রয়িং রুমে তখন নীলার বাবা বসে আছেন। অভ্র তার সামনে শান্ত হয়ে দাঁড়িয়ে, মুখে সেই পরিচিত সাধারণ ভাব, চোখে কোনো অস্থিরতা নেই। নীলার বাবা গম্ভীর গলায় বললেন, অভ্র, তোমাকে আরো সাবধানে চলতে হবে। হ্যাঁ স্যার, আর একটু হলেই আজ ধরা পড়ে যেতাম। নীলার বাবা গভীর দৃষ্টিতে অভ্রর দিকে তাকালো। কিছু বললেন না, কিন্তু অভ্র ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি খেলো, যেটা কারো চোখে পড়ল না। উপরে নিজের ঘরে দাঁড়িয়ে নীলা জানালার বাইরে তাকিয়ে রইল। তার ভেতরে একটাই প্রশ্ন বারবার ঘুরছে, অভ্র আসলে কে, আর সে কি লুকাচ্ছে? নীলা অনেকক্ষণ পর ফ্রেশ হয়ে বের হলো। চুল ভেজা, মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে সেই চিরচেনা জেদ। দরজা পেরোতেই সে খেয়াল করলো অভ্র দরজার পাশে দাঁড়িয়ে আছে, যেন অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল। নীলা কিছু বুঝে ওঠার আগেই অভ্রের সামনে এগিয়ে এসে তাকে হালকা করে জড়িয়ে ধরল। নীলার চোখ বড় হয়ে গেল, শরীর শক্ত হয়ে গেল মুহূর্তেই। ছাড়ো, ধরেছো কেন? বউ বাইরে থেকে আসছে, আদর করব না? একদম না, এসব নাটক আমার সামনে করো না। তুমি যতই রাগ করো, তুমি তো আমার বউ। নীলা সামনে এসে দাঁড়ালো, বুক ভেতরে কাঁপছে, কথাগুলো একের পর এক বের হচ্ছে। তোমাকে আমি মানি না অব্র, কখনো মানবো না। এই বিয়েটা আমার ইচ্ছে হয়নি। অভ্র কয়েক সেকেন্ড চুপ করে নীলার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে হালকা কষ্টের ছায়া, কিন্তু মুখে স্বাভাবিক ভঙ্গি। মানো আর না মানো, সত্যটা বদলাবে না। সত্যটা আমার কাছে জোর করা একটা জীবন। আমি ভালোবাসা ছাড়া কিছুই মানি না। রুমের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। নীলা জানালার দিকে ঘুরে দাঁড়ালো। অভ্র পিছনে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। নীলা জানালার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। অভ্র তার পেছনে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎ গম্ভীর গলায় বলল, তাহলে বয়ফ্রেন্ডকেই ভালোবাসো? তোমাকে বলতে বাধ্য নই। অভ্রর চোখে হালকা আগুন জ্বলে উঠল, গলা ভারী হয়ে গেল। সে রাগী কণ্ঠে বলল, আমার বউ কাকে ভালোবাসে সেটা আমার জানার দরকার আছে। বেশি বাড়াবাড়ি করো না, ছোট লোকের মতো থাকো। কথাটা শোনার সঙ্গে সঙ্গে অভ্রের মুখের রং বদলে গেল, চোখে শান্তভাব উধাও হয়ে গেল। বারবার ছোট লোক বলবে না নীলা। বলবো, দরকার হলে 100 বার বলবো। এই কথাটা যেন আগুনে ঘি ঢেলে দিল। অভ্র এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে নীলার দিকে এগোলো। তার চোখে আর মজা নেই, আছে চাপা রাগ। তুমি জানো, মানুষকে কথা দিয়ে আঘাত করলে সবচেয়ে বেশি লাগে। লাগুক, আমার কেয়ার নেই। রুমের ভেতর হঠাৎ ভারী নীরবতা নেমে এলো। দুজনের মাঝখানে যেন অদৃশ্য আগুন জ্বলছে। নীলার চোখে জেদ, অভ্রর চোখে চাপা ঝড়। অভ্র ধীরে বলল, তুমি আমাকে যেভাবে অবহেলা করছো, একদিন তার জবাব পাবে। ভয় দেখিয়ে লাভ নেই, আমি কাউকে ভয় পাই না।
দুজনেই চুপ করে দাঁড়িয়ে রইল। বাতাস পর্যন্ত যেন থমকে গেছে। রাগ, অহংকার আর না বলা অনেক কথা ঘরের ভেতর বাড়ি হয়ে জমে থাকলো। রাতের বেলা ঘরের বাতি নিভানো, জানালার পর্দা আধা টানা, বাইরে রাতের নীরবতা যেন ভেতরের টানাপোড়েনকেই আরো গভীর করে তুলেছে। নীলা খাটের এক পাশে মুখ ফিরিয়ে ঘুমিয়ে আছে, বুকের ভেতর জমে থাকা রাগার প্রশ্নগুলোকে চেপে রেখে। আর অপ্র সোফায় বসে প্রথমে চুপচাপ ছিল, পরে ধীরে শুয়ে পড়েছিল, কিন্তু ঘুম তার চোখে আসছিল না। দুজনের মাঝখানে শুধু দূরত্ব না, অদৃশ্য একটা দেওয়াল দাঁড়িয়ে গেছে। হঠাৎ নিস্তব্ধ ঘরে মোবাইলের ভাইব্রেশনে কেঁপে উঠল। টিংটিং। অপ্র চোখ খুলে স্ক্রিনের দিকে তাকাতেই বুকটা শক্ত হয়ে গেল। মেসেজে লেখা, স্যার তাড়াতাড়ি আসুন, জরুরি মিশন আছে। অপ্র ধীরে উঠে বসলো, একবার নীলার দিকে তাকালো। নীলা গভীর ঘুমে আছে, মুখটা শান্ত হলো। ভেতরে যে কত ঝড় জমে আছে সেটা অভ্র জানে। অভ্র মনে মনে বলল, আজ যদি বেড না হই অনেক কিছু এলোমেলো হয়ে যাবে। অভ্র খুব সাবধানে পা ফেলে উঠে দাঁড়ালো, যেন কোনো শব্দ না হয়। জ্যাকেটটা হাতে নিল, দরজার দিকে যেতে গিয়েও একবার থেমে গেল। নীলার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, নীলা, তোমাকে এখনই কিছু জানানো যাবে না, তাহলে তোমারই বিপদ হবে। তারপর নিঃশব্দে দরজা খুলে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। বুকটা অকারণেই ধক করে উঠল। সে পাশ ফিরে দেখে অভ্র নেই। সোফার দিকেও তাকিয়ে চমকে উঠল। নীলা মনে মনে বলল, এই সময় অব্র কই গেল? নীলা উঠে বসলো। ঘরের নিস্তব্ধতা এখন তাকে ভয় ধরেছে। জানালার পথে একটু সরি বাইরে তাকালো। অন্ধকার রাস্তা, কোথাও কোনো আলো নেই। নীলা ধীরে ধীরে বিছানা থেকে নামলো। কোনো অব্র কই গেল? কি লুকোচুরি খেলছে? জবাব নেই। নীলার বুকের ভেতর সন্দেহ গাঢ় হয়ে উঠল। বিকেলে সেই গাড়ির কথা মনে পড়ে গেল। চোখের সামনে ভেসে উঠল দামি গাড়ি, অভ্রর ছায়া আর হঠাৎ উদাও হয়ে যাওয়ার দৃশ্য। নীলা নিজেকে বলল, না নীলা, তুই ভুল ভাবছিস। ও তো সারাদিন বাড়িতেই ছিল। কিন্তু মন মানতে চাইল না। নীলা ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দাঁড়ালো, হাতটা দরজার হাতলে রেখে ফিসফিস করে বলল, অব্র, তুমি যা লুকাচ্ছ একদিন না একদিন আমাকে জানতেই হবে। তুমি আসলে কে? ঘরের ভেতর শুধু নীলার শ্বাসের শব্দ, বাইরে অজানা অন্ধকারে অভ্র মিলিয়ে গেছে। আর নীলার মনে জন্ম নিচ্ছে একটার পর একটা রহস্য, ভয় আর প্রশ্ন। রাত যত গভীর হচ্ছে, নীলার বুকের ভেতরের অস্থিরতাও তত বাড়ছে। কারণ সে বুঝতে পারছে অভ্র আর শুধু সাধারণ মানুষ নয়, তার জীবনে লুকিয়ে আছে এমন কিছু যা খুব শীঘ্রই নীলার পুরো পৃথিবী ওলটপালট করে দেবে। ফজরের আজানের ধ্বনি ধীরে ধীরে ভোরের আকাশ কাঁপিয়ে তুলল। রাতের অন্ধকার গলে গিয়ে চারপাশে ফিকে আলো ছড়িয়ে পড়ল। পাখিদের ডানার শব্দ, বাতাসে নরম ছোঁয়া, সব মিলিয়ে নতুন দিনের শুরু হলেও নীলার চোখে এক ফোঁটা ঘুম নেই। ঘরের বাতি জ্বালানো। নীলা বিছানায় শুয়ে নেই, চেয়ারে সোজা হয়ে বসে আছে। সারা ধরে বুকের ভেতর জমে থাকা প্রশ্নগুলোকে সে আগলে রেখেছে। চোখ দুটো লাল, কিন্তু দৃষ্টি শক্ত। হঠাৎ দরজায় লক খোলার শব্দ। ক্লিক। দরজা খুলে ভেতরে ঢুকতেই অভ্র থমকে গেল। রুমে ঢুকে দেখে নীলা বসে আছে, চোখ দুটো সোজা তার দিকে। এক মুহূর্তের জন্য অভ্র চমকে উঠল। অভ্র অবাক হয়ে বলল, নীলা, তুমি এত রাতে জেগে কেন? রাত না, এখন তো ভোর। বলো, কই গিয়েছিলে রাতে? অভ্র হালকা হাসিয়ে নি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। জ্যাকেট খুলতে খুলতে বলল, আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছে, খবর পেয়ে ওকে দেখতে গেছিলাম। নীলার চোখ সরু হয়ে গেল। সে ধীরে ধীরে চেয়ার থেকে উঠল। নীলা গম্ভীর স্বরে বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো। আরে মিথ্যা কেন বলবো, সত্যিই তো বলছি। অ্যাক্সিডেন্ট হলে মানুষ দুশ্চিন্তায় থাকে, ক্লান্ত থাকে, কিন্তু তোমার চোখে ক্লান্তি না, আছে ভয় আর লুকোনোর চেষ্টা। অভ্র ভেতরটা কেঁপে উঠল, কিন্তু বাইরে কিছু বুঝতে দিল না। অভ্র হালকা গলায় বলল, তুমি বেশি ভাবছো নীলা, রাতে বের হলে এমনই লাগে। ভাবছি না, অনুভব করছি। তুমি কিছু লুকাচ্ছ অব্র, তোমার প্রতিটা কথার ভেতর ফাঁক আছে। আমি তোমার স্বামী, তোমার কাছে মিথ্যা বলার দরকার কি? ঠিক এই কথাটাই সবচেয়ে বেশি সন্দেহের জায়গা। যাদের লুকানোর কিছু থাকে তারাই বলে মিথ্যা বলার দরকার কি। ঘরের ভেতর থমথমে নীরবতা নেমে এলো। আজানের শেষ ধ্বনি ভেসে এলো দূর থেকে। অভ্র আর নীলা মুখোমুখি দাঁড়িয়ে, একজন সত্য আড়াল করছে আর একজন সত্য খুঁজে পাওয়ার জন্য নিজের ঘুম, শান্তি, বিশ্বাস সব বিসর্জন দিয়েছে। নীলা ধীর গলায় বলল,
একদিন না একদিন তোমার এই মুখোশ আমি খুলেই ফেলবো অব্র, তখন তুমি আর পালাতে পারবে না। অভ্র কিছু বলল না, শুধু নীলার চোখের দিকে তাকিয়ে রইল, কারণ সে জানে নীলার সন্দেহ এখন আর থামানো যাবে না। সকালের আলো জানালার কাচ ভেদ করে ডাইনিং রুমে ঢুকে পড়েছে। টেবিলের উপর সাজানো ব্রেকফাস্ট, রুটি, ডিম, ফল আর চায়ের কাপ, কিন্তু কারো মুখে আজ স্বাভাবিক হাসি নেই। বাতাসে অদ্ভুত এক চাপা টেনশন। নীলা চুপচাপ বসেছিল, চায়ের কাপে চুমুক দিচ্ছিল না, শুধু আঙ্গুল দিয়ে কাপের কিনারা ঘষছিল। মনে হচ্ছে ভেতরে জমে থাকা কথাগুলো আর আটকে রাখতে পারছে না। হঠাৎ নীলা চেয়ার ঠেসে সোজা হয়ে বসলো। নীলা গম্ভীর শ্বাস নিয়ে বলল, বাবা, আমার মনে হয় অব্র কোনো খারাপ কাজের সাথে জড়িত। কথাটা বলতে টেবিলের চারপাশে সবাই থতমত খেয়ে গেল। চায়ের কাপ মাঝপথে থেমে গেল মায়ের হাতে। বাবার কপাল কুঁচকে উঠল। অভ্র এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। বাবা অবাক হয়ে বলেন, কি বলছিস নীলা? এমন কেন মনে হচ্ছে তোর? নীলা চোখ নামিয়ে আবার তুলে বাবার দিকে তাকালো। কণ্ঠে জমে থাকা রাগ আর ভয় একসাথে বেরিয়ে এলো। নীলা ধীরে ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল, আমি ওকে দামি গাড়িতে দেখেছি বাবা, আবার রাত বিরাতে বাড়ি থেকে বের হয়। এইসব তো সাধারণ মানুষের কাজ না। নীলা, তুমি বুঝে কথা বলো মা। ওর তো বড় গাড়ি কেনার সামর্থ্য নেই, তাহলে ওই গাড়ি কই থেকে আসে? হঠাৎ করে এত কিছু পাওয়া যায়? নীলার চোখে তখন সন্দেহের আগুন, যেন সে আজ কিছুতেই ছাড়বে না অভ্রকে। নীলা শক্ত গলায় বলল, এগুলো তো অপরাধের কাজের মতো লাগে বাবা, নিশ্চয়ই কোনো খারাপ কাজে জড়িত, না হলে এত লুকোচুরি কেন? ডাইনিং রুমে হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। বাবা ধীরে ধীরে চশমা খুলে টেবিলে রাখলেন। গলার স্বর ভারী হয়ে গেল। বাবা গম্ভীর কণ্ঠে বলেন, কারোর বিরুদ্ধে এমন কথা বলার আগে প্রমাণ লাগে নীলা। শুধু সন্দেহ দিয়ে মানুষকে অপরাধী বানানো যায় না। প্রমাণ তো নিজের চোখেই দেখছি। মিথ্যা কি আমি বানাচ্ছি? প্রতিদিন কিছু না কিছু লুকায়। অভ্র, তুমি কিছু বলছো না কেন বাবা? অভ্র ধীরে মাথা তুলল, মুখে শান্ত ভাব, কিন্তু চোখে লুকানো চাপা অস্থিরতা। অভ্র হালকা হেসে বলল, নীলা বেশি ভাবছে। আমি সাধারণ মানুষ, কোথায় গিয়ে কি করি সেটা বড় করে বলার মতো কিছু না। সাধারণ মানুষ এত দামি গাড়িতে চড়ে না, রাতে মিশনের মতো করে বের হয় না। অভ্রর চোখ এক সেকেন্ডের জন্য কেঁপে উঠল। বাবা টেবিলে হাত রেখে বলেন, দুজনেই থামো। অভ্র, তুমি আমার জামাই। আমার বাড়িতে কোনো অস্পষ্টতা আমি চাই না। যদি কিছু থাকে পরিষ্কার করো। স্যার, আমি আপনাদের বিশ্বাস ভাঙব না, একটু সময় দিন। সময় দিলে রহস্য বাড়ে, কমে না। সময় দিলেই যদি সত্যি বের হতো, মানুষ লুকাতে পারতো না। ব্রেকফাস্ট টেবিলে তখন আর কারোর খাওয়ার রুচি নেই। চায়ের কাপ ঠান্ডা হয়ে যাচ্ছে, রুটির গন্ধ উড়ে যাচ্ছে। নীলার মনের ধীরে ধীরে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত। সে আর বসে থাকবে না। অপর প্রতিটা পদক্ষেপ এখন থেকে সে নিজেই অনুসরণ করবে। ব্রেকফাস্ট টেবিল থেকে সবাই ধীরে ধীরে উঠে গেল। কারো মুখে তৃপ্তি নেই, শুধু চাপা অস্বস্তি। নীলার আগি ভঙ্গিতে রুমের দিকে গেল। মা রান্নাঘরে ঢুকলেন, আর অভ্র চুপচাপ দাঁড়িয়ে ছিল। নীলার বাবার চোখ তখনও কঠিন। বাবা ভারী গলায় বলেন, অভ্র, আমার রুমে এসো। অভ্র এক মুহূর্ত থেমে গিয়ে ধীরে পা বাড়ালো। দরজা বন্ধ হতে ঘরের ভেতর আলাদা একটা চাপা পরিবেশ তৈরি হলো। নীলার বাবা জানালার পাশে দাঁড়িয়েছিলেন, পেছনে না তাকিয়ে বলেন, এসব কি হচ্ছে অভ্র? নীলা এত কিছু জানতে পারছে কিভাবে? তুমি এত কেয়ারলেস হচ্ছ কেন? সরি স্যার, আমি বুঝতে পারিনি পরিস্থিতি এত দূর যাবে। বুঝতে পারোনি বললেই সব শেষ হয়ে যায় না। নীলা সন্দেহ করা শুরু করেছে, মানে বিপদ শুরু। আমি চেষ্টা করছি সব নর্মাল রাখতে। চেষ্টা দিয়ে কাজ হয় না, মাথা ঠান্ডা রেখে খেলতে হয়। এভাবে চললে আমাদের মিশন কখনো কমপ্লিট হবে না। স্যার, আমি কন্ট্রোল হারাবো না, সব কিছু সামলাবো। বিপদে পড়লে শুধু তুমি না, আমরা সবাই পড়ব। আমি লক্ষ্য রাখবো স্যার, নীলার প্রতিটা আচরণ আমি বুঝে চলবো। লক্ষ্য রাখবো বললেই হবে না, নীলা যেন আর কিছুই বুঝতে না পারে। জি স্যার, নীলা আর কোনো কিছু টের পাবে না। মনে রেখো অভ্র, এই খেলায় ভুল মানেই সব শেষ। শেষ হওয়ার আগে আমাকে জিততেই হবে। ঘর থেকে বেরিয়ে আসার সময় অভ্র চোখে তখন আর আগের সাধারণ ছেলের ছায়া নেই। সেখানে লুকিয়ে আছে সাবধানতা, হিসেব আর রহস্যের গভীরতা। আর উপরে নিজের রুমে দাঁড়িয়ে নীলা জানালার পাশে ভাবছিল,
অভ্র যতই লুকাক সত্য একদিন ঠিক বের হবেই। অভ্র বাবার রুম থেকে বেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। মুখে তখন হালকা হাসি, কিন্তু চোখে লুকানো অনেক হিসেব। নীলার রুমের সামনে এসে একটু থামলো, তারপর দরজায় হালকা টোকা না দিয়ে ভেতরে ঢুকে পড়ল। নীলা আয়নার সামনে দাঁড়িয়ে চুল শুকাচ্ছিল। অভ্রকে দেখে সঙ্গে সঙ্গে বিরক্ত মুখ করলো। নীলা রুক্ষ স্বরে বলল, এইভাবে ঢোকো কেন? দরজায় নক করা শেখনি? অভ্র দরজা বন্ধ করে ধীরে ধীরে এগিয়ে আসে, যেন সকালে কি ঘটে গেল টেবিলে সেদিকে তার মন নাই। অভ্র হেসে বলল, নিজের বউয়ের রুমে ঢুকতে আবার পারমিশন লাগে নাকি? আমাকে বউ ভাবার দরকার নেই, দূরে দাঁড়াও। বিরক্ত মুখেও তোমাকে সুন্দর লাগে জানো। তোমার মুখে এইসব কথা মানায় না, নাটক করো না। নাটক না, সত্যি বলছি। সারাদিন রাগ করে থেকেও মানুষ এত সুন্দর থাকে কিভাবে? ছবে না আমাকে, মাথা খারাপ নাকি? বউয়ের রাগ দেখলে মাথা ঠিক থাকে না ম্যাডাম। বিরক্ত করো না, আমার মুড ভালো না। মুড খারাপ থাকলে তো স্বামী ঠিক করে দেয়। তুমি আমার স্বামী না, কাগজে কলমে আছো, মনে না। মনে আসতেও সময় লাগে নীলা, জোর করে ঢুকতে হয় না। তবে রাগী বউকে একটু আদর না করলে পাপ হয়। তোমার এই রোমান্টিক অভিনয় বন্ধ করো, আমার সাথে মানায় না। অভিনয় হলে তোমার চোখে এত রাগ থাকতো না। কি বোঝাতে চাও? বোঝাতে চাই, তুমি যতই দূরে ঠেলো আমি ততই কাছে আসব। আর এক পাও এগোলে চিৎকার করব। ঠিক আছে ম্যাডাম, আজকে চিৎকার বাঁচিয়ে রাখলাম, কিন্তু মনে রেখো রাগ করলেও তুমি আমারই বউ। এই লোকটা শুধু রহস্য না, এই লোকটা আমার মাথায় গুলিয়ে দিচ্ছে। দুপুরে খাবার শেষ হতে না হতেই বাড়িটা আবার একটু ফাঁকা ফাঁকা লাগতে শুরু করলো নীলার কাছে। ডাইনিং টেবিল থেকে উঠে সে লক্ষ্য করলো অভ্রকে আর কোথাও দেখা যাচ্ছে না। সোফা, বারান্দা, এমনকি তার রুমে দরজাটাও খোলা, কিন্তু মানুষটা নেই। নীলা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শেষে নিচে গিয়ে মায়ের পাশে বসলো। নীলা একটু সন্দেহ মেশানো গলায় বলল, মা, অব্রকে তো কোথাও দেখছি না, কই গেল? ওর এক বন্ধু নাকি হাসপাতালে ভর্তি আছে, তাই দেখতে গেছে। হাসপাতালে? হ্যাঁ মা, ফোন এসেছিল, তাড়াহুড়ো করেই বের হয়েছে। নীলা আর কিছু বলল না, শুধু ও বলে উঠে দাঁড়িয়ে গেল। বাড়ি থেকে সে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি কাজ করছিল। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে নীলার মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, সত্যি কি হাসপাতালে গেছে, নাকি আবার কোনো রহস্য লুকিয়ে আছে। রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলা বিছানার পাশে দাঁড়িয়ে রইল। জানালা পর্দা সরিয়ে বাইরে তাকালো, কিন্তু কোথাও অভ্রের কোনো চিহ্ন নেই। নীলা নিজের মনে ফিসফিস করে বলল, হাসপাতালে গেলে তো সাধারণভাবে যায়, কিন্তু এই লোকটার কিছুই সাধারণ না। সে বিছানায় বসে পড়ল। মাথার ভেতর সকাল থেকে দেখা সেই দামি গাড়ির কথা আবার ভেসে উঠল। বুকের ভেতর অজানা একটা খচখচানি শুরু হলো। নীলা ধীরে ধীরে বলল, একদিকে সবাই বলে গরিব, আরেকদিকে দেখি দামি গাড়ি, গভীর রাত, হঠাৎ হঠাৎ করে বের হয়ে যাওয়া, সব মিলিয়ে কিছুই মিলছে না। নীলা মোবাইলটা হাতে নিল। একবার ভাবলো অভ্রকে ফোন দেবে, আবার ভাবলো দিলে হয়তো মিথ্যা কথা বলবে। নীলা বিরক্ত হয়ে বালিশে হেলান দিয়ে বলল, যদি সত্যি হাসপাতালে গিয়ে থাকে তাহলে আমার মাথায় এত প্রশ্ন কেন আসছে? ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, শুধু দেওয়াল ঘড়ির টিকটিক শব্দ। নীলা জানালার দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস ছাড়ল। নীলা মনে মনে বলল, অব্র, তুমি আসলে কে? আমার স্বামী নাকি আমার জীবনের সবচেয়ে বড় রহস্য? বাইরে রোদ ঝলমল করলো। নীলার মনে তখন অদ্ভুত অন্ধকার জমতে শুরু করেছে। অভ্রের প্রতি রাগের ভেতরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল কৌতূহল, আর সেই কৌতূহলী নীলাকে আরো গভীর পথে টেনে নিচ্ছিল। রাত গভীর, চাঁদের আলো হালকা ঝলমল হয়ে বেলকুনিতে পড়ছে। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। সারাদিনের রাগ আর সন্দেহ এখনো পুরোপুরি কমেনি। বাতাসে হালকা ঠান্ডা, কিন্তু নীলার বুকের ভেতর যেন আরো গরম হয়ে উঠছে। হঠাৎ পেছন দিক থেকে শক্তভাবে অবাক করা স্পর্শ। অভ্র এসে পিছন থেকে জড়িয়ে ধরে নীলাকে। অভ্রর কণ্ঠে হালকা হাসি, কিন্তু চোখে আগুন। নীলা রেগে চোখ বড় করে বলল, ছাড়ো, কি করছো তুমি? আদর? আজ সারা দিন বাইরে থেকে এখন এসে নাটক করছো? হাসপাতালে ছিলাম তো। মিথ্যা বলো না, হাসপাতালে থাকলে তোমার মুড এত ভালো থাকতো না। না, তোমাকে দেখে মুড ভালো হয়ে গেছে। চোখ বড় করে তাকালো। অভ্র আর দেরি করলো না, নীলা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা হালকা চাপ দিয়ে বলল,
অব্র, অভ্র ধীরে ধীরে নীলাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল, আরো কাছে টেনে আনলো, আবারও ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নীলা চেষ্টা করলেও রাগ মিশ্রিত উত্তেজনা নিয়ন্ত্রণ করতে পারছে না। অভ্র ধীরে ধীরে হাত শরীরে স্পর্শ করে বলল, সব রাগ ছেড়ে দাও, শুধু আমাকে দেখো। তোমার সাথে থাকলে সবকিছু ভুলে যেতে ইচ্ছে করে। রাতের অন্ধকারে ঘরে শুধু তাদের নিঃশ্বাস, কিসের শব্দ আর গরম দম বন্ধ হয়ে থাকা বাতাস। কোনো শব্দ নেই, শুধু ভালোবাসা আর লুকানোর না থাকা আগুন। অভ্র হালকা হাসি দিয়ে বলল, আমার বউ, এই মুহূর্তটা শুধু আমাদের। ঘরের ভেতরে রাতটি গভীর। তার দুজন একে অপরের মাঝে হারিয়ে গেছে ভালোবাসার রাজ্যে, যেখানে সন্দেহ, রাগ বা দূরত্ব নেই। সকালে ঘরের মধ্যে হালকা আলো এসে পড়েছে জানালার কাছ দিয়ে। নীলা বিছানার এক প্রান্তে গভীর ঘুমে আশ্রে পড়ছে। অভ্র অন্য প্রান্তে শুয়ে থেকে হালকা নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ অভ্র চুপচাপ নীলার আরো কাছে চলে এলো, ধীরে ধীরে নীলাকে জড়িয়ে ধরল। নীলা হালকা কণ্ঠে ঘুমের মধ্যেই বোধ হয়ে বলল, না। অভ্র হাসি চেপে রাখে। রাগী মেয়েটাকে ঘুমের মধ্যে বাচ্চা লাগছে একদম। কপালে হালকা চুমু দিয়ে বলল, উঠুন ম্যাডাম, অনেক দেরি হয়ে গেছে। না, পরে উঠবো। ছোট লোককে জড়িয়ে ধরতে খারাপ লাগছে না? না, ভালো লাগছে। অভ্র নীলার কোমল শব্দে আরো উদ্দীপিত হয়ে ধীরে ধীরে কাছে নিল। নীলার ঘুমের মধ্যে হাত, কাঁধ আর মাথা আদর করলো। অভ্র মনে মনে ভাবল, ঘুমের মধ্যেও তোমার প্রতিটি রূপ যেন আমাকে আরো কাছে টেনে আনছে। না। না না, তুমি শুধু ঘুমাও, আমি মজা লুটছি। অভ্র নীলার কোমল হাত ধরে হালকা চুমু দিল। ঘুমের মধ্যে তার মুখে হেসে উঠল। ঘুমের এই শান্ত মুহূর্তেই অভ্র পুরোপুরি আদর করতে লাগলো, আর নীলা নিঃশব্দে তার কোলে মিশে গেল। ঘরের মধ্যে আলো ভেসে যাচ্ছে, আর দুজনেই একে অপরের মাঝে হারিয়ে গেছে। কোনো শব্দ নেই, শুধুই নিঃশ্বাস, ঘুমের কোমলতা আর ভালোবাসার গভীর মিশ্রণ। অভ্র মনে মনে বলল, এই ঘুমের মুহূর্তটাই সত্যি আমার দিনের সবচেয়ে বড় খুঁজে পাওয়া সুখ। সকালবেলা রোদ হালকা কাজ দিয়ে ভেতরে ঢুকছে। ডাইনিং টেবিলে নাস্তার শেষে অভ্র উঠে হাত মুছল। অভ্র হাসি দিয়ে বলল, আমার একটু কাজ আছে, তাই একটু বাইরে যাব। কই যাবে? কতদিন আর বসে বসে খাবো, আজ একটু চাকরি খুঁজতে যাব। নীলা কিছু বলল না, শুধু চেয়ারের পাশে বসে চুপচাপ নাস্তার বাকি অংশ খেলো। চোখে হালকা উদ্বেগ, মনে কৌতূহল আর অদ্ভুত রাগের মিশ্রণ। অভ্র একটু এগিয়ে এসে বলল, দেখো না, আজ সারাদিন বসে থাকলে শুধু পেট ভরে না, কিছু উপার্জন করতে হবে। নীলা মাথা নেড়ে চুপচাপ থাকলো। ভেবে ভেবে বুঝলো, অভ্র যে যতই গরিব বলে, তার মধ্যে একটা অদ্ভুত শক্তি আর উদ্দেশ্য আছে। অভ্র হালকা হাসি দিয়ে বলল, চিন্তা করো না। তোমাকে নিয়ে চিন্তা করতে আমার বইয়েই গেছে। নীলা রুমের জানালার পাশে বসে হালকা বিরক্ত মুখে ফোন হাতে ধরে বসে আছে। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে বয়ফ্রেন্ড নাম। নীলা চোখ বড় করে ফোন হাতে ধরে বলল, হঠাৎ? তুমি তো ভুলেই গেছো আমাকে। ভুলবো কেন? একবারও ফোনও তো দাওনি। ব্যস্ত ছিলাম। তুমি আবার তোমার সেই ছোট লোক হাজবেন্ডকে মেনে নিছো নাকি? ছোট লোক বলবে না, ওর নাম অব্র। বাবা, এত প্রেম! তোমার এত ভাবতে হবে না, ফোন রাখো। বিকেলের দিকে বাড়ির দরজায় হালকা শব্দ হলো। নীলা জানালার পাশে বসেছিল। শব্দ শুনে সে তাকিয়ে দেখলো অভ্র ভেতরে ঢুকছে। মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত একরকম আত্মতৃপ্তি। নীলা ধীরে উঠে দাঁড়িয়ে বলল, এই যে এত দেরি করছো কেন? কি ব্যাপার? চাকরি হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে। সত্যি? কোথায়? পিয়নের চাকরি। নীলার মুখটা সঙ্গে সঙ্গে বদলে গেল। চোখ বড় হয়ে গেল, কণ্ঠে আগুন জ্বলে উঠল। নীলা রেগে বলল, কি বলছো তুমি? পিয়ন? তুমি ভুলে যাচ্ছ আমি কার মেয়ে? আমার স্বামী পিয়নের চাকরি করবে, আমি এটা মেনে নেব না। নীলা, আমার সামর্থ্য অনুযায়ী তো কাজ করতে হবে। আমাকে এর থেকে বড় চাকরি এখন কেউ দেবে না। তাহলে চাকরি না করলেও পারতে। আমার বাবার বাড়িতে থেকে পিয়নের চাকরি করে আমাকে ছোট করছো। বসে বসে খাওয়ার চেয়ে কাজ করা ভালো। ছোট কাজ বলে কিছু নেই। তুমি বুঝছো না সমাজে মানুষ কি বলবে জানো? নীলার স্বামী পিয়ন, এই কথা শুনে আমি মুখ দেখাবো কিভাবে? সমাজ কি বলবে সেটা বড় না, আমি কি করছি সেটা বড়। এইসব ডায়লগ শোনাতে এসো না, তুমি আমাকে অপমান করছো। অপমান নয়, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। চেষ্টা করতে হলে আরো ভালো কিছু করতে। পিয়নের চাকরি করে তুমি আমার লেভেলের সাথে মানাও না। লেভেল মানুষ বানায় না নীলা, মন বানায়।
বড় বড় কথা বলো, বাস্তব বোঝো না। বাস্তব আমি খুব ভালোই বুঝি। আজ পিয়ন, কাল হয়তো অন্য কিছু, কিন্তু শুরু তো করতেই হবে। আমার সামনে এসব দেখাতে এসো না। তুমি না মানলেও আমি কাজটা করব, কারণ আমি তোমার স্বামী, ভিখারি না। তুমি জেদ করছো। না নীলা, আমি শুধু প্রমাণ করতে চাই আমি কারো বোঝা হয়ে থাকতে আসিনি। নীলা আর কিছু না বলে ঘুরে বাইরের দিকে চলে গেল। পায়ের শব্দে রাগ আর বুকের ভেতর জমে থাকা অস্থিরতা। আর অভ্র বসের ঘরে দাঁড়িয়ে চুপচাপ ভাবলো, আজ ওর চোখে আমি পিয়ন, কিন্তু একদিন এই নীলাই জানবে অভ্র আসলে কে। ড্রয়িং রুমে ঢুকতে নীলার মুখে জমে থাকা রাগ আর অপমান স্পষ্ট হয়ে উঠল। চোখ লাল, ঠোঁট কাঁপছে, বুকের ভেতর যেন আগুন জ্বলছে। সে এক মুহূর্ত দাঁড়িয়ে বাবা মায়ের দিকে তাকিয়ে রইল। তারপর আর নিজেকে সামলাতে না পেরে বিস্ফোরণের মতো কথা বলে উঠল। নীলা ভারী গলায় বলল, বাবা, তুমি কি একবারও ভাবছো আমার কথা? তোমার মেয়ের স্বামী পিয়নের চাকরি করবে, এই কথাটা সমাজে গেলে মানুষ আমাকে কি চোখে দেখবে জানো? আমি কি রাস্তার কোনো মেয়ে যে যাকে তাকে বিয়ে করে এমন কাজ মেনে নেব? নীলা, কোনো কাজ ছোট না মা। মানুষ কাজ করলে সম্মান বাড়ে, কমে না। অভ্র অন্তত বসে বসে খাচ্ছে না। তোমরা শুধু আদর্শের কথা বলো, বাস্তবটা বোঝো না। আমার বন্ধুরা জানলে আমার দিকে আঙুল তুলে হাসবে। তারা বলবে নীলার স্বামী পিয়ন। তখন আমি কোথায় দাঁড়াবো বাবা? মা, সংসার চলে মন দিয়ে, লোক দেখানো দিয়ে না। অভ্র চেষ্টা করছে নিজের জায়গা বানাতে। চেষ্টা করলে ভালো কিছু করুক। পিয়নের চাকরি করে আমাকে ছোট করছে সে। আমি কখনো মেনে নিতে পারবো না মা, কখনো না। তুমি কি জানো সংগ্রাম কি? আজ সে পিয়ন, কাল হয়তো বড় কিছু হবে। শুরুটা না করলে সামনে যাওয়া যায় না। কাল কাল করে আমার আজটা নষ্ট করছো। আজই সবাই হাসবে আমাকে নিয়ে। আজই আমার সম্মান মাটিতে নামবে। মা কাছে এসে কাঁধে হাত রাখতে চাইলে নীলা সরিয়ে দিল। তার রাগে শরীর জ্বলে যাচ্ছে। নীলা বলল, আমাকে বোঝানোর দরকার নেই মা, আমি জানি সমাজ কেমন। আমার বান্ধবীরা গাড়ি, অফিসার, বিজনেসম্যান স্বামী নিয়ে ঘুরে বেড়ায়, আর আমি যাব পিয়নের বউ হয়ে? নীলা, শব্দ সামলাও। স্বামীকে নিয়ে এমন কথা বলা শিখনি আমরা। স্বামী হলে এমন চাকরি করতো না বাবা। আমার যোগ্যতা, আমার অবস্থান, আমার লাইফস্টাইল কিছুর সাথে এটা যায় না। মা, সম্মান পদে না, মানুষের ভেতরে হয়। এই কথাগুলো বলতে ভালো লাগে। বাস্তবে মানুষ টাকা আর স্ট্যাটাস দেখে। তোমার বন্ধুরা বড় নাকি তোমার স্বামী বড়, একবার ভেবে দেখো তো। আমি শুধু চাই সে এই চাকরি না করুক। এটা আমার জন্য অপমান। আমি চাই না নীলার স্বামী পিয়ন নামে পরিচিত হোক। মা, তুমি বুঝছো না, অভ্র তোমার জন্যই দাঁড়াতে চাইছে। আমার জন্য হলে এমন কিছু করতো না যাতে আমাকে লজ্জায় পড়তে হয়। কথা শেষ করে নীলা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। ভারী পায়ে সিঁড়ি পেয়ে উপরে উঠে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠল। পিছনে বসে বাবা ধীরে ধীরে বলেন, এই মেয়েটা এখনো বোঝে না, সম্মান নামের জিনিসটা পদে নয়, লড়াইয়ে তৈরি হয়। আর মা চিন্তিত চোখে সিঁড়ির দিকে তাকিয়ে থাকলে মনে মনে বুঝতে পারলেন নীলার অহংকার আর অভ্র লুকানো সত্য একদিন ভয়ঙ্করভাবে মুখোমুখি হবে। রাত নেমেছে বাড়ির ওপর। চারিদিকে নীরবতা, শুধু ঘরের লাইটের হলুদ আলো ছড়িয়ে আছে। নীলা রুমে চুপচাপ বসে আছে, মুখ ভার। চোখে জমে থাকা রাগ আর অপমান এখনো যায়নি। দরজার শব্দে সে তাকিয়ে দেখে অভ্র ভেতরে ঢুকছে। অভ্র ধীরে এগিয়ে এসে নীলার দিকে তাকিয়ে নরম গলায় বলল, চলো খেয়ে আসি। সারাদিন কিছুই ঠিক মতো খাওনি। আমি খাবো না। কেন নীলা, শরীর খারাপ করবে? খাবো না মানে খাবো না। আগে বলো তুমি এই চাকরি করবে না? অভ্র কিছুক্ষণ চুপ করে নীলার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে নিঃশ্বাস ফেলে বলল, এটা তো হবে না নীলা, আমাকে চাকরিটা করতেই হবে। কেন করতেই হবে? আমাকে ছোট করতে? আমার বন্ধু বান্ধবের সামনে আমাকে লজ্জায় ফেলতে? তোমাকে ছোট করতে না, নিজেকে দাঁড় করাতে। নিজেকে দাঁড় করাতে পিয়নের চাকরি লাগে? তুমি ভুলে যাচ্ছ আমি কে। আমি ভুলিনি তুমি কে, কিন্তু আমি কে সেটাও ভুলতে পারি না। তুমি আমার স্বামী। তোমার কাজের সম্মান আমার গায়েও লাগে। ঠিক তাই। তাই বসে বসে খেতে চাই না, কাজ করে খেতে চাই। আমার বন্ধুরা জানলে হাসবে। সবাই বলবে নীলার স্বামী পিয়ন। কেন বুঝছো না অব্র? হাসুক, আজ হাসবে, কাল তারাই আবার অবাক হবে। আমি চাই না তুমি এই চাকরি করো। আর আমি চাই না তোমার বাবার টাকায় বসে থাকি। তাই আমাকে চাকরিটা করতেই হবে। তাহলে আমি খাবো না, তোমার সাথে কোথাও যাব না।
খাওয়া না খেলে তুমি জিতবে না, শুধু নিজের ক্ষতি করবে। আমার কিছু যায় আসে না। তোমার যায় আসে নীলা, তুমি শুধু বুঝতে চাইছো না। রুমে আবার নীরবতা নেমে এলো। বাইরে রাতের বাতাস বইছে, আর ঘরের ভেতর দুজনের মধ্যে জমে উঠছে আরো এক স্তর দূরত্ব। অভ্র মনে মনে ভাবল, আজ ও আমাকে পিয়ন ভাবে, একদিন এই নীলাই জানবে অভ্র আসলে কতটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে। এই লোকটা শুধু জেদি না, এই লোকটার ভেতরে কিছু লুকোনো আছে যেটা আমি এখনো ধরতে পারছি না। রুমের ভেতরটা অদ্ভুত নীরবতায় ভরে আছে। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া হালকা বাতাসে পর্দা নড়ছে, আর সেই নড়চড়ার শব্দেই যেন নীলার বুকের ভেতরটা অস্থিরতায় আরো স্পষ্ট হয়ে উঠছে। বিছানার এক কোণে বসে থাকা নীলার চোখ দুটো লাল, মুখটা ভারী হয়ে আছে অপমান, রাগ আর অসহায়তার মিশ্রণে। দুপুর থেকে কেউ কিছু খায়নি, কিন্তু ক্ষুধার চেয়েও বেশি জ্বালা ধরেছে মনে। স্বামী পিয়নের চাকরি করবে, এই কথাটা বারবার মাথার ভেতর ঘুরে তাকে ভেতর থেকে ভাঙছে। ঠিক তখনই দরজার শব্দ করে অভ্র ঢুকে পড়ে। হাতে একটা ট্রে, ভাত, ডাল, সবজি, মাছ, মাংস আর নীলার পছন্দের ডিম ভাজি সাজানো। কিন্তু নীলার দিকে তাকিয়ে অভ্র বুঝে যায় আজ শুধু খাওয়ানো না, আজ তাকে ভাঙ্গা মনটা সামলাতেও হবে। ধীরে পা ফেলে কাছে এসে বসেছে, নরম গলায় বলে, নীলা, সারাদিন কিছু খাওনি, শরীর খারাপ হয়ে যাবে। রাগ করে থাকলেও একটু খেয়ে নাও। আমার ক্ষুধা নেই, আমি খাবো না। আজ আর কেউ আমাকে কিছু বোঝাতে আসবে না। ক্ষুধা নেই মানেই তো না খেয়ে থাকা যায় না। তুমি নিজের শরীরটাকে শাস্তি দিচ্ছ কেন? শুধু রাগের জন্য? আমি তো তোমার ক্ষতি হতে দিতে পারি না। তুমি কেন আমাকে জোর করছো? বলেছি না খাবো না, আমাকে আমার মতো থাকতে দাও। তুমি যতই রাগ করো আমি তোমাকে ছেড়ে দিতে পারি না নীলা। আজ না খেলে কাল তোমারই কষ্ট হবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। নীলা মুখ সরাতে চাইলে অভ্র নরম জেদে চামচটা ধরে রাখে। তার গলায় কোনো কঠোরতা নেই, আছে শুধু দায়িত্ব আর ভালোবাসার চাপা আবেগ। শেষ পর্যন্ত নীলা অনিচ্ছায় মুখ খুলে নেয়, এক লোকমা, তারপর আরেক, তারপর ধীরে ধীরে পুরোটা শেষ হয়। খাওয়ার পর নীলার চোখে জমে থাকা কষ্ট আর আটকাতে পারে না। হঠাৎ নীলার গলা ভেঙে আসে। সে চোখ মুছতে মুছতে বলে, আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি কি চাই। বাড়ি থেকে জোর করে বিয়ে দিল, আর এখন সবাই আশা করছে আমার স্বামী পিয়নের চাকরি করবে, যেন আমার সম্মানটাই তাতে আটকে আছে। আমার বন্ধুরা ফোন করে হাসাহাসি করে, কেউ বলে মজা করে, কেউ বলে সহানুভূতি দেখিয়ে, কিন্তু আসলে সবাই আমাকে ছোট করেই দেখছে। কেউ বোঝে না এই কথাগুলো আমার ভেতরটা কতটা ভেঙে দেয়। অভ্র ট্রেটা পাশে রেখে ধীরে তার দিকে ঘুরে বসে। নীলার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের ভেতর নিয়ে নরম গলায় বলে, সোনা, কান্না করো না। আজ পিয়নের চাকরি হলেও কাল অন্য কিছু হবে। মানুষের দাম চাকরিতে না, মানুষের ইচ্ছায় আর পরিশ্রমে। তুমি বোঝো না অব্র, সবাই আমাকে নিয়ে খেলা করছে। আমি শক্ত হতে পারছি না, আমার মনে হয় আমি হারিয়ে যাচ্ছি। অভ্র ধীরে নীলাকে নিজের বুকের কাছে টেনে নেয়। তার কণ্ঠে গভীরতা এসে যায়। সে বলে, শক্ত হওয়া মানে কাদা বন্ধ করা না নীলা। শক্ত হওয়া মানে কাঁদলেও হাল না ছাড়া। তুমি আমার বউ, কারো খেলনা না। যতদিন আমি আছি কেউ তোমাকে ছোট করে দেখতে পারবে না। নীলা মাথা অভ্রর বুকে ধরে ধীরে ধীরে কান্নায় থামে। রুমের ভেতরটা শান্ত হয়ে আসে। বাইরে রাত নেমে যাচ্ছে, আর সেই রাতের অন্ধকারের মাঝেই নীলার ভেতরে একটু একটু করে আলো জ্বলে ওঠে। ভরসার আলো, লড়াই করার আলো। সকালের আলোটা ধীরে ধীরে জানালার ফাঁক গলে রুমের ভিতর ঢুকে পড়েছে। পর্দার ভাঁজে ভাঁজে রোদের ছায়া খেলছে, কিন্তু সেই আলো নীলার মুখে কোনো উজ্জ্বলতা আনতে পারেনি। আয়নার সামনে দাঁড়িয়ে অভ্র শার্টের বোতাম লাগাচ্ছে। আজ তার জীবনে প্রথম অফিসের দিন। পিয়নের চাকরি হলেও নিজের দায়িত্বটা সে গম্ভীরভাবে নিচ্ছে। বিছানার এক পাশে বসে থাকা নীলা ইচ্ছে করে অন্যদিকে মুখ ফিরিয়ে আছে। অভ্র দু একবার তাকে কিছু বলতে সাহস পাচ্ছে না। শেষ পর্যন্ত জুতো পড়তে পড়তে নরম গলায় বলে, নীলা, আমি যাচ্ছি, বিকেলে ফিরবো। নীলা কোনো উত্তর দেয় না। চোখ দুটো ফোনে স্ক্রিনে আটকে রেখে ঠান্ডা গলায় বলে, দরজা খোলা আছে, বের হয়ে যাও। নীলার কথার ভেতরে অবহেলাটা অভ্রর বুকে একটু মোচড় দেয়। তবু সে কিছু না বলে দরজার কাছে গিয়ে আবার ফিরে তাকায়। শেষবারের মতো বলার চেষ্টা করে, নিজের খেয়াল রেখো। আমার খেয়াল রাখার দরকার নেই, নিজের পিয়নের চাকরিটা ঠিক মতো করলেই হবে।
এই কথাই অভ্রের চোখের কোণে কষ্ট জমে উঠল, কিন্তু সে সেটা লুকিয়ে দরজাটা খুলে বের হয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে নীলার বুকের ভেতরটা অজানা এক খচখচ করে, কিন্তু রাগের কাছে সে সেটা মানতে চায় না। দুপুর গড়িয়ে বিকেল নামে, ঘরটা নিস্তব্ধ। নীলা সোফায় বসে জানালার বাইরে তাকিয়ে আছে। ঠিক তখনই ফোনটা কেঁপে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে পুরনো নাম, যাকে একসময় সে সবচেয়ে কাছে ভাবত। নীলা কল ধরতেই ওপাশ থেকে ঠাট্টা মেশানো গলায় বলে, নীলা, আজকে খবর পেলাম তোমার হাজবেন্ড নাকি পিওনের চাকরি করছে। আগে তো বলনি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। নীলার চোখ মুহূর্তে শক্ত হয়ে যায়। বুকের ভেতর জমে থাকা অপমান আর রাগ একসাথে বেরিয়ে আসে। সে ঠান্ডা কিন্তু ধারালো স্বরে বলে, তাতে তোমার এত মাথা ব্যথা কেন? আমার স্বামী কি করে সেটা তোমাকে জানতে হবে নাকি? আরে রাগ করছো কেন? আমি তো ভাবছিলাম তুমি এত বড় ঘরের মেয়ে আর তোমার হাজবেন্ড পিওন, মিলাতে পারছি না। নীলার গলা এবার কাপা রাগে ভরে ওঠে। সে শক্ত করে ফোনটা ধরে বলে, তুমি মেলাতে পারো কি না সেটা আমার সমস্যা না। আর তোমার মতো বেকার হয়ে বসে থাকার থেকে পিয়নের চাকরি 1000 গুণ ভালো। বেকার হলেও আমি কখনো পিওনের চাকরি করতে পারবো না, ওই লেভেলে নামবো না। এই কথা শোনা মাত্রই নীলার রক্ত গরম হয়ে যায়। সে উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে আগুনের মতো গলায় বলে, নামবে কেন? তোমার তো সেই যোগ্যতাই নেই। তুমি বেকার বসেই আছো, কেউ তোমাকে পিয়নেও নেবে না, বুঝেছো? নীলা, তুমি বদলে গেছো। হ্যাঁ, বদলেছি, কারণ আমি কারোর অবহেলার জায়গা না। আমার স্বামী পিয়ন হলেও সে পরিশ্রম করে, আর তুমি শুধু কথা বড় করো, কাজের বেলায় শূন্য। ছেলেটা আরো কিছু বলতে চাইলে নীলা থামিয়ে দেয়। তার কণ্ঠের সিদ্ধান্তে দৃঢ়তা। সে বলে, আজ থেকে আমাকে নিয়ে ভাবার দরকার নেই, তোমার জায়গা আমার জীবনে নেই। এই কথা বলে নীলা ফোন কেটে দেয়। মুখ ধুকপুক করতে থাকে, চোখে পানি জমলেও সে নিজেকে শক্ত রাখে। বাইরের সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, আর সেই ডোবা রোদের ভেতরে নীলার মনে একটা অদ্ভুত উপলব্ধির জন্ম নেয়। অভ্রকে সে যতই ছোটলোক বলুক, আজ তার হয়ে কথা বলেছে সে নিজেই। কয়েকটা মাস কেটে গেছে নিঃশব্দে। সময়ের সঙ্গে সঙ্গে অভ্র পিয়নের চাকরিটাই অভ্যস্ত হয়ে গেছে। প্রতিদিন ভোরে উঠে সাধারণ মানুষের মতো রেডি হয়ে অফিসে যায়, মাথা নিচু করে কাজ করে। কার চোখে পড়তে দেয় না নিজের আসল রূপটা। নীলা বাইরে থেকে যতই শক্ত থাকুক, ভেতরে ভেতরে সে বদলাতে শুরু করেছে। আগের মতো প্রতিদিন ঝগড়া করে না, তবু অভ্রকে ছোট লোক বলার অভ্যাসটা পুরোপুরি ছাড়তে পারেনি। কিন্তু মনে মনে অনেক ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। আজ দুপুরে অভ্র তাড়াহুড়ো করে ঘরে ঢুকে জামা খুলে খাটের উপর রাখলো। ফোনে কারোর সাথে ফিসফিস করে কথা বলে বাথরুমে ঢুকে গেল। নীলা আলমারির কাপড় তুলতে গিয়ে হঠাৎ চোখে পড়ে অভ্রর জামাটা। স্বাভাবিকভাবে সে তুলে নেয়, কিন্তু মুহূর্তে তার হাত থমকে যায়। জামার ভেতরের পকেটে কিছু একটা শক্ত জিনিস এর স্পর্শ। নীলা অবাক হয়ে কাপড়টা উল্টে দেখে। পরের সেকেন্ডে তার বুক কেঁপে ওঠে একটা কালো রঙের বন্দুক। নীলার চোখ বড় হয়ে যায়, হাত কাঁপতে থাকে, বুকের ভেতর যেন দম বন্ধ হয়ে আসে। সে চিৎকার করে ওঠে, অব্র, এইসব কি? বাথরুম থেকে বেরোতে নীলা বন্দুকটা সামনে ধরে গলা ফাটিয়ে বলে, এইটা তোমার জামায় কেন ছিল? তুমি কি খুনি নাকি? অভ্র মুহূর্তেই থমকে যায়, মুখের রং বদলে যায়, চোখে আতঙ্কের ছায়া নামে। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলে, নীলা, বিশ্বাস করো আমাকে, আগে আমাকে বলতে দাও। বলতে দেব না। তুমি আমার ঘরে বন্দুক রাখো আর আমি চুপ থাকবো? মা বাবা আসো, তোমরা দেখো কাকে বিয়ে দিয়েছো আমাকে। কিছুক্ষণের মধ্যে বাবা মা ছুটে আসে। নীলা কাঁদতে কাঁদতে বন্দুকটা সামনে ধরে বলে, দেখো এই লোকটা খুনি, তোমরা খুনির সাথে আমাকে বিয়ে দিয়েছো। ঘরে নিস্তব্ধতা নেমে আসে। বাবা বন্দুকটার দিকে তাকে গভীর নিঃশ্বাস নেন। চোখে কোনো ভয় নয়, বরং দীর্ঘদিন লুকিয়ে রাখার ক্লান্তি। তিনি ভারী গলায় বলেন, নীলা, অভ্র খুনি না। তাহলে বন্দুক কেন? অভ্র একজন সিআইডি অফিসার। ঘরের ভেতর যেন বজ্রপাত হয়। নীলার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে ঠোঁট কাঁপিয়ে বলে, ও গোপনে মিশনে কাজ করে, ছদ্মবেশে থাকেই, তাই সবাইকে পিয়ন পরিচয় দেওয়া হয়েছিল। ওর নিজের পরিবার আছে, ও আলাদার পরিচয় আছে, কিন্তু মিশনের জন্য সব লুকাতে হয়। তাহলে তুমি ছোট লোক না? তাহলে আমি কখনোই ছোট লোক ছিলাম না নীলা, শুধু তোমার নিরাপত্তার জন্য নিজেকে ছোট বানিয়ে রেখেছিলাম। তাহলে তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। ঠকাইনি মা, তুমি সব জানলে হয়তো সবাইকে বলে দিতে, তখন অভ্র জীবন, আমাদের পরিবার
সববার বিপদ হতো, তাই বলা হয়নি। নীলা ধীরে ধীরে সোফায় বসে পড়ে। বুকের ভেতর হাজারটা প্রশ্ন একসাথে ভেঙে পড়ে। সে ফিস ফিস করে বলে, আমি তোকে কত কথা বলেছি, ছোট লোক অপমান করেছি। তুমি জানো না বলেই বলেছ। আমি কখনো তোমার উপর রাগ করিনি। নীলা, তোমার অভ্রকে নিয়ে লজ্জা নয়, গর্ব করা উচিত। গর্ব। সে দেশের জন্য জীবন ঝুঁকিতে রাখে, আর তোমার পাশে থেকেও নিজেকে আড়াল করে রেখেছে। নীলা চোখ মুছে অভ্রর দিকে তাকায়। আজ প্রথমবার সে মানুষটার চোখে দেখে পিয়ন নয়, ছোট লোক নয়, বরং রহস্যমোরা সাহসী নিঃশব্দ যোদ্ধা। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অব্র, তুমি এত কিছু লুকিয়ে আমার সাথে থেকেছো কেন? কারণ তুমি শুধু আমার বউ না নীলা, তুমি আমার দুর্বলতা। ঘরের বাতাস ভারী হয়ে আসে, আর নীলার হৃদয়ে প্রথমবার সত্যিকারের অভ্রকে চিনে নেওয়ার শুরু হয়। অভ্র আর কিছু না বলে নীলাকে হাত ধরে ঘরে নিয়ে যায়, তারপর বলে, এবার আর এই ছোট লোকের উপর রাগ নাই তো ম্যাডাম? তুমি ছোট লোক না, তুমি আমার স্বামী। অভ্র আর এক সেকেন্ডও দেরি করে না, নীলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে শুরু করলো। নীলা অভ্রকে কাছে টেনে নিয়ে চুল খামচে ধরলো। অভ্র নীলাকে হঠাৎ কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে বুকে কিস করতে লাগলো। নীলাও স্বামীর ভালোবাসায় উন্মাদ হয়ে তাকে ধরা দিল।